দেখুন, আমি এখন একজন দার্শনিকের কথা বলবো। হুম। যিনি বলতেন যে, জীবনে যদি আজীবন সুখী থাকতে হয়, তাহলে আপনি বাড়িতে গাছ লাগান। আর ছোটবেলা থেকে তো রচনা বইয়ে পড়েছেন, "একটি গাছ একটি প্রাণ।" কিন্তু সমস্যা কোথায় জানেন? ছোট ফ্ল্যাটে থাকেন, ছোট বাড়ি, জমি নেই। গাছ লাগাবেন কোথায়? এখন তো গাছ লাগানো আপনার বারান্দাতে লাগাতে পারেন। আবার যাদের অল্প জমি আছে, কিচেন গার্ডেন করতে পারেন, ছাদ বাগান করতে পারেন। জানলার উপরে গাছ লাগাচ্ছেন অনেকে। এবং সেই গাছ লাগালে তাকে পরিচর্যা করা, লালন করা, গাছ লাগালেই তো হবে না। ফুল দিতে হবে, ফল দিতে হবে। তা সেসব নিয়ে আমরা আজকে একজন আমাদের মধ্যে স্পেশালিস্টকে নিয়ে এসেছি, যিনি আপনাকে পথ দেখাবে। ঠিক কখন কি গাছ লাগাবেন, কি হলে গাছে ফল হবে, ফুল হবে, সেসব। আপনার অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্ন নিয়ে সরাসরি চলে আসবেন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 এই নাম্বারে। আমাদের আজকের দিনের এই অনুষ্ঠানের পোস্টার রয়েছে ফেসবুকে। আমাদের এফএম গোল্ড এবং আকাশবাণী এই দুটো পাতা, মানে এই দুটো পেজে গিয়ে আপনি আজকের পোস্টারের নিচে আপনার প্রশ্ন লিখতে পারেন। কারণ সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে বিশেষজ্ঞ রয়েছেন, যিনি নার্সারি স্পেশালিস্ট, অর্থাৎ গাছের লালন পালনের দায়িত্ব তার কাছে থাকে। তিনি অনায়াসে বলে দিতে পারেন কিভাবে একটি গাছ থেকে ফুল এবং ফল হবে। আমাদের অনুষ্ঠানে স্বাগত অর্জুন সরকারকে। অর্জুন বাবু, আমি প্রথমেই এই দীর্ঘ যে একটা ভূমিকা আপনার নামের আগে আমরা বললাম, সেটা সাপোর্ট করে দু একটা কথা বলি যে এই যে গাছের ডাক্তার বাবু, এটা যদি আপনাকে বলি যে গাছের অসুখ, গাছের সমস্যা, গাছে কি করে সে ভালো থাকবে, তার ভালো ফুল হবে, ভালো ফল হবে, এগুলোই তো আপনি মূলত দেখাশোনা করেন, মূলত এগুলোই আপনার কাজ, একটা গাছকে ভালো রাখা। আর গাছ আমাদের খুব প্রিয় বন্ধু। তাই আমরা জানি যে গাছ যদি থাকে তাহলে আমাদের জীবন আমাদের সঙ্গে আছে, তাজা অক্সিজেন আছে। প্রচুর মানুষ, যেটা দিয়ে বিশ্বজিৎ দা আজকে অনুষ্ঠান শুরু করলেন, যে জায়গার অভাব, ফ্ল্যাট ছোট, জায়গা ছোট, কিছু ইনডোর প্ল্যান্টস ছাড়া আর কিছুই তাদের করার উপায় থাকে না। কেউ কেউ বারান্দায় এক ফালি জমি, মানে জায়গা পান, সেখানে কিছু গাছ লাগান। এই যে গাছ করা, আপনি নার্সারি বিশেষজ্ঞ, আপনি বিভিন্ন রকমের গাছ নিয়ে চর্চা করেছেন। প্রথমেই জিজ্ঞেস করব, যাদের ফ্ল্যাট আছে, যাদের জায়গা খুব কম, তারা বাড়িতে করতে পারেন এমন কিছু গাছের নাম যদি একটু তাদের বলেন। দেখুন, এখন আধুনিক যুগ, প্রযুক্তির সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়েছে। হুম। যেমন ফলের গাছ আগে সেটা সম্ভব ছিল না, এখন ছাদ বাগান হচ্ছে। হুম। ছাদ বাগানে আমরা বিভিন্ন প্রজাতির ফলের গাছ, বিভিন্ন ড্রপ ভ্যারাইটিজের ফলের গাছ আমরা করছি। যেমন ধরুন ড্রাগন ফ্রুট, যেটা বাইরের দেশের প্রজাতি, সেই ড্রাগন ফ্রুট আমরা এখন ছাদ বাগানে করছি। আমরা লং মালবেরি। আচ্ছা, আপনি যখন ড্রাগন ফ্রুটস এর প্রসঙ্গে এলেন, এই প্রশ্নটা সব মানুষেরই জানার ইচ্ছা, যে ড্রাগন ফ্রুটস আমরা দেখেছি বাজারে প্রচুর পরিমাণে আসছে। ড্রাগন ফ্রুটস করতে গেলে, যেহেতু বিদেশি ফল, কি ধরনের মাটি তৈরি করতে হবে এবং টবে ড্রাগন ফ্রুটস কি সম্ভব? কি যত্ন করতে হবে ড্রাগন ফ্রুটস এর জন্য? হ্যাঁ, দেখুন, টবে ড্রাগন ফ্রুট করতে গেলে যে মাটির পরিমাণটা দরকার, সেটা মিনিমাম এক একটা গাছের জন্য 2 থেকে 2.5 কিউবিক ফিট সয়েল চাই, মিনিমাম এটুকু। আর তার জন্য তেমন একটা পাত্র জোগাড় করতে হবে। আর ড্রাগন ফ্রুট একটা ক্লাইম্বার আইটেম, ক্রিপার। মানে কত ইঞ্চি টবে করা যায়? এটা আপনার ধরুন 16 ইঞ্চি 18 ইঞ্চি টব, বা একটা 1.5 ফুট বাই 1.5 ফুট হাইট, 18 ইঞ্চি, এরকম একটা টবের মধ্যে এটা সম্ভব। ড্রাগন ফ্রুটস এর ক্ষেত্রে আলাদা কোনো যত্ন প্রয়োজন হয়, যেহেতু বিদেশি ফল আমাদের মাটিতে হচ্ছে? দেখুন, এতে বিশেষ স্পেশালি কিছু নেই, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যখন অতিরিক্ত গরম পড়ে, 40 ডিগ্রির উপরে যায়, তখন এক ধরনের ফাঙ্গাস লাগে ওতে। তার জন্য এই ফাঙ্গাসটা যাতে না লাগে, তার আগে ড্রাগন ফ্রুটের জন্য কিছু প্রোটেকশন চাই। যেমন? যেমন ধরুন, আমরা বুঝতে পারছি যে সামনে 1 মাস পরেই টেম্পারেচারটা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তার আগের থেকে যদি আমরা ফাঙ্গিসাইড এবং ওর সাথে আরো অন্যান্য মেডিসিন, 2 রকম মেডিসিন আছে। একটা হচ্ছে
ভেলিডা আর একটা আছে রিজাল্ট। ভেলিডা 2 ml, রিজাল্ট 1 ml, দুটো একসাথে পাঞ্চ করে যদি আমি 15 দিন পর পর মেরে যাই, তাহলে কি হবে, ওই ড্রাগন ফ্রুটের গায়ে যে হলুদ যে ফাঙ্গাসটা বা পচনটা, এগুলো আগের থেকে দিলে রোগ থাকবে, এই রোগটা হবে না। আর খাদ্য, সাধারণত ড্রাগন ফ্রুট প্রচুর পরিমাণে খাদ্য খায়, একে মাসে 2 বার খাদ্য দিলে ভালো। ধরুন গাছের সাইজ অনুযায়ী খাদ্যটা নির্ভর করা হয়। যেমন একটা গাছ যদি ফুল ম্যাচুরিটি থাকে, পরিপূর্ণতা থাকে, সেক্ষেত্রে প্রত্যেক মাসে টবের ক্ষেত্রে বলবো 250 থেকে 300 গ্রাম জৈব সার, ভার্মি কম্পোস্ট বা লিপ কম্পোস্ট, এর সাথে কিছু আহ, ইউরিয়া, কিছু 14-35, আর সাথে সামান্য পটাশ, যাতে গাছটা শক্ত থাকে। হুম। এই মুহূর্তে বন্ধুরা আছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব লিসনার্স কে রয়েছেন। হ্যালো। নমস্কার বিশ্বজিৎ দা। হ্যাঁ, আজকে কিন্তু এই অনুষ্ঠানে আপনি প্রথম। শঙ্কর বাগ, মশারহাট, হুগলি থেকে বলুন। ধন্যবাদ বিশ্বজিৎ দাকে। ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি। উনি প্রশ্ন ডাক্তারবাবু হচ্ছে- নন, উনি নার্সারি বিশেষজ্ঞ। আপনি অনুষ্ঠান আমি শুনছেন নমস্কার নিশ্চয়ই। জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়ির পাশে খুব একটা জায়গা নেই, সামান্য মানে চলাফেরা করার মতন একটু জায়গা আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে একটু ঠাকুর মন্দির আছে, ওখানে পুজো দিতে হয়। আমি জানতে চাইছি ঠাকুর মন্দিরে অনেক ভালো ভালো ফুল, যেটি আমি সেখানে পুজো দেওয়ার জন্য যদি সেই রকম ধরনের কোনো গাছ, যাতে আমি চাইছি যদি ফুল গাছ বা সেখানে কোনো যে গাছ চাইছি ঠাকুর মানে পুজো হবে, সেই যে গাছ আমি কোন কোন ধরনের গাছ ঠাকুর মন্দিরে ফুল পুজোর জন্য, আর কি কি সার দেওয়া যাবে একটু বললে ভালো হয়। নমস্কার। উনি একদম ছাপোষা প্রশ্ন, গৃহস্থ বাড়ির প্রশ্ন, যে কিছু ফুল গাছ করতে চাই যেগুলো আমি বাড়িতে আমার জায়গা পুজোর আছে, কাজে ব্যবহার হ্যাঁ। করতে পারবো। মূলত টগরের হুম। কথা বলছেন বা জবা, অন্যান্য জবা। গদা, হ্যাঁ। এগুলো আর কি। নমস্কার। অ্যাকচুয়ালি জবা, টগর এটাই কম বেশি বছরে 12 মাসই হয়। হুম। আর টগরটা তবুও শীতে একটু কম হয়, কিন্তু জবা গাছে যদি যত্ন নেওয়া হয়, জবাটা 12 মাসই হয়। হুম। আর এছাড়া যখন খুব ঠান্ডা থাকে, সেই সময় যদি আপনি কিছু দেশি গাঁদা, যেটা কাটিং এর গাঁদা, সেটা আপনি যদি করে রাখেন, সেটা আপনার 4 থেকে 5 মাস ফুল পাবেন। আচ্ছা। আর সেই গাছের জন্য উনি বলছেন যত্ন করবেন কি করে। হ্যাঁ, যত্নটা দেখুন আপনার মাটির উপর নির্ভর করছে। মাটিটা যদি আপনি তো করবেন মাটিতেই, বললেন ছোট মাটির বাগান আছে, মাটিতে সাধারণত জৈব সারই দেবেন, তাহলে কি হবে, গাছের কোনো সাইড ইফেক্ট হবে না। জৈব সারের মধ্যে আপনি ভার্মি কম্পোস্টটাই বেশি ব্যবহার করবেন। আর সবজির খোসা পচানো সবজির বা ধরুন খোসা, খোল, এগুলো কি ব্যবহার করা যায়? অবশ্যই এগুলোকে আমরা আজকে ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে এটা একটা ভাইটাল জিনিস। আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা অ্যাকচুয়ালি বুঝি না, করি না, কিন্তু প্রচুর আমাদের একটা বড় সম্পদ আমাদের লস হয় এর জন্য। আমরা আমাদের ঘরের যে সবুজ খোসাটা, সবজির খোসাটা, পাশে যে জঙ্গল ঘাসটা বা লতা পাতাটা, সেগুলোকে তুলে যদি আমরা এক জায়গায় হারভেস্ট করি এবং সেটাকে কম্পোস্ট করি, তাহলে সেটাকে খুব সহজে 2 মাস 3 মাসের মধ্যে সেটা ব্যবহার করা যায়। সেটা আপনার খরচাও কমে যাবে, আপনার জৈব সারের যে ঘাটতি সেটাও মিটবে। আমি এই প্রসঙ্গে একটু মানে আপনাকে কথা কাটছি, কারণ আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে বাড়িতে যারা গাছ করছেন তারা জৈব সার বাড়িতে কি করে তৈরি করবেন। খুব ভালো প্রশ্ন করেছে। জৈব সারের জন্য এখন অনেক নতুন নতুন পদ্ধতি বেরিয়েছে। একটা ব্যাকটেরিয়া, কম্পোস্টিং ব্যাকটেরিয়া বাজারে পাওয়া যায়। যে কম্পোস্টিং ব্যাকটেরিয়াটা আপনি আপনার সবুজ পাতা বা খোসা বা যেটা আপনি কালেক্ট করছেন, তার সাথে মিশিয়ে যদি কোথাও আপনি একটা বাস্কেটের ভিতরে যদি সেটাকে মানে গুছিয়ে সেটাকে প্রসেসিং করেন, তাহলে ওই ব্যাকটেরিয়া, ওই কম্পোস্টটা, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া কি ওই কম্পোস্টকে মানে সবজির খোসা বা বাকি অংশটাকে হুম। ও খেয়ে ওটাকে কম্পোস্ট করে দেবে। হুম। যেটা আপনার খুব সহজে এটা হয়। আবার পরবর্তীতে ওই যে কম্পোস্ট আপনি থাকছেন, ওর ভিতরে কিন্তু আপনার ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে, তখন আপনাকে আর ব্যাকটেরিয়া কেনার কোনো প্রয়োজন হবে না। আপনি ওটাকে বাই রোটেশন ইউজ করতে পারেন একবার তৈরি করে। একবার তৈরি করে। শীতকাল আসছে, অনেকেই বাগান করবেন ছাদে, বাড়ির সামনে যেটুকু জমি পাচ্ছেন বা যেটুকু বারান্দায় জায়গা পাচ্ছেন। মূলত শীতকালে কি কি ফুলের গাছ মানুষ করতে পারেন? দেখুন, প্রথমত আকর্ষণীয় হচ্ছে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, হুম। ডালিয়া।
এগুলো গাঁদা। গাঁদা। কিন্তু ইনকা গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা এটা কিন্তু ২ মাসের বেশি একটা ফুলের ম্যাচুরিটি মানে এটা থাকে না। অতএব কিন্তু চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা এছাড়া কিন্তু ভালো বাগানও হয় না। ফলে এটা থাকবে। এছাড়া পিটুনিয়া এর লংজিভিটি থাকে মিনিমাম ৬ মাস। একবার গাছ লাগালে ৬ মাস ফুল পাবেন। ইমপ্রেশন তার থেকে আরো ১-১.৫ মাস বেশি পাবেন। ইমপ্রেশন মিনিমাম ৬ মাস থেকে ৭ মাস ফুল থাকে। ডায়ান্থাস সেও ৬ থেকে ৭ মাস ফুল দেয়। এছাড়া আপনার আরো নতুন, নতুন প্রজাতি আছে যেমন সাইক্লোমন যেটা বিদেশি ফুল। তারপরে গ্লাক্সোনিয়া, তারপরে আসছে আপনার উম এই যে নতুন, নতুন যে টিউবলার যে ফুলগুলো আছে, তারপরে এছাড়া আমাদের দেশে যে বিভিন্ন রকম গ্যালেডুলাসের বাল্ব আছে, সেটাও কিন্তু আপনার এই শীতকালে বাগান সাজানোর জন্য যদি মিডল রোতে সেটা টপ হাইট করে রাখেন, তারপরে যদি আপনি স্টেপ, স্টেপ সাজান, আপনার বাগান সাজানোর একটা সৌন্দর্য ফিরে আসবে। আচ্ছা। এবারে যে প্রশ্নটা আপনি বললেন যে শীতকালে এই ফুলগুলো আমরা তৈরি করতে পারি, কিন্তু বেশিরভাগ মানুষ শীতকাল এলেই চন্দ্রমল্লিকা, ডালিয়া এবং গাঁদা ফুল এই ৩টে মূলত সবাই লাগান বাড়িতে, ১টা ২টো ৩টে। ফুল বড় হবে কি করে সেটা একটা প্রশ্ন, এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন যে ফুলে বেশি পরিমাণ ফুল হবে কি করে। এক হচ্ছে ফুল বড় হবে কি করে, আর ফুল বেশি হবে কি করে। দেখুন, এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি। ফুল বড় বা ফুল ছোট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি কোনো গাছ সে অতিরিক্ত ডেভেলপমেন্ট করে, খুব হেলথি হয়, সে গাছে দেখা যাচ্ছে পাতা প্রচুর হেলথি কিন্তু ফুল কম, হুম। ফুল হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ওই গাছে নাইট্রোজেন অনেক বেশি নিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে গাছে নাইট্রোজেন সাথে সাথে পটাশিয়ামের পার্সেন্টেজটা বাড়াতে হবে। হুম। সেই জাতীয় ভিটামিন এবং সেই জাতীয় আপনার গোড়াতে খাদ্য দিতে হবে। এটা হলো একটা দিক। সবচেয়ে বড় জিনিস গাছটাকে ডেভেলপমেন্ট করার জন্য ফাঙ্গাস থেকে আটকানো। যখন আমরা মাটিতে কোনো গাছ দিই তখন বিভিন্ন রকম ফাঙ্গাস তাকে আক্রমণ করে। ফলে মাটিটা শোধন করা একটা ব্যাপার, যেটা সয়েল প্রিপারেশন। যে সয়েলটাকে যদি আমরা ঠিক মতো তৈরি করে নিই, তাতে যদি চুন, একটু ফসফেট, তারপরে একটু ড্যাম খোল, একটু নিম খোল, একটু হাড়ের গুঁড়ো দিয়ে আগে থেকে তৈরি করি ১৫ দিন ২০ দিন আগে এবং ভালো করে ড্রাই করে নিই, তখন কি হচ্ছে এই গাছে সহজে রোগ জীবাণু আসে না। আর আমরা যদি না রেডি করে তাকে ল্যান্ডটাকে প্রসেস না করে যদি ডাইরেক্ট গাছের চারাটা বসিয়ে দিই, অনেকে কি হয় যেটা আমরা প্র্যাকটিক্যালি করতে যেয়ে দেখেছি, সময় নেই এক্ষুনি গাছটা বসাতে হবে, গাছ বসিয়ে কালকেই ফুল হবে, সেটা তো সম্ভব না। আমার সবার আগে চাই জমিটাকে প্রিপারেশন করা, তৈরি করা। জমিটা যখন ঠিক ঠিক তৈরি হবে তখন গাছটা লংজিভিটি দেবে, গাছে ঠিক মতো ফুল দেবে, গাছের মানে ডেভেলপমেন্ট, গাছের সৌন্দর্য, বিউটিফিকেশন সেগুলো ঠিক থাকবে। হুম। তাহলে সবার আগে আমরা যদি বলি গাছ কিভাবে, তাহলে আমার চাই গাছের ল্যান্ডটা প্রিপারেশন করা। সেকেন্ডলি আরেকটা বিষয় আছে এখানে, কোন ওয়েদারে কোন গাছটা হয় হুম। সেটাকে জানা। একটা ছায়ার গাছ যদি আমি রোদ্রে বসে দিই, অনেক ফুল গাছ আছে সিজনের ফুল যা রোদ্রে ভালো হয় না। যেমন ইমপ্রেশনের কথা যদি বলি, ইমপ্রেশন কিন্তু পুরো রোদ্রে খুব ভালো হয় না, শীতকালে হয় কিন্তু একটু গরম থাকলে তখন ডিস্টার্ব হয়। হুম। আবার পিটুনিয়া রোদ্রে ভালো হয়, ডায়ান্থাস ঠিক আছে, চন্দ্রমল্লিকা, গাঁদা এগুলোকে যদি ছায়া দিই তাহলে হবে না। বলে আপনাকে সিলেক্ট করতে হবে কোন গাছটা কোন জায়গায় কিভাবে লাগাতে হবে। তবে মাটি যেমন আমরা দেখবো তেমনি ওয়েদারটাও দেখবো, সাথে আমাদের পরিবেশটা কি আছে সেটাও দেখবো। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কোন দিকে কতটা ছায়া, এই মানে সবকিছু নির্ভর করে এই মানে একটা মালি সে যখন এটা তৈরি করবে তখন তার সব দিকটাই দেখতে হবে। বেশ। আর একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, আপনি বলছিলেন রোদের বিষয়, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এর ব্যাপার। এই যে গাঁদা ফুল বা ডালিয়া বা চন্দ্রমল্লিকা কোন ওয়েদারে কোন দিকে বসানো উচিত? ডালিয়া, চন্দ্রমল্লিকা, ইনকা গাঁদা এগুলো সাধারণত যেখানে রৌদ্র বেশি থাকে, মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত রৌদ্র পায়, সেরকম জায়গা হলে সবচেয়ে ভালো হয়। গাছে রোগও কম লাগে, ফাঙ্গাস কম আসে, ব্যাকটেরিয়ার ইফেক্ট কম হয়। একটা জিনিস দেখা যায় যে
আমরা অনেকেই আছি যারা ধরুন নার্সারিতে যাওয়ার যাদের অভ্যেস আছে তারা অনেকেই গাছ নার্সারি থেকে কিনে আনেন। কেউ ফুল সমেত, কেউ ফুল ছাড়া। দেখা যায় নার্সারিতে গাছটা বেশ বড় ফুল দিয়েছিল। সেই দেখে তিনি গাছ কিনেছেন, বাড়িতে এনেছেন। কিন্তু সেই গাছ আর ফুল দিচ্ছে না। সেই ওই একটিই ফুল দিয়েছে বা দুটিই ফুল দিয়েছে, তারপর গাছে ফুল দিচ্ছে না। এই যারা বাগান সম্পর্কে এতটা অভিজ্ঞ নন, যারা শখে বাগান করেন, তারা গাছ কেনার আগে কি, কি দেখবেন? দেখুন, আপনারা যারা গাছ কিনবেন সবচেয়ে বড় জিনিস কি, আমি একটা গাঁদা কিনলাম নার্সারি বাগান থেকে। গাঁদাটাকে কিনে এনে কি করলাম, আমার ব্যালকনিতে রেখে দিলাম যেখানে রৌদ্র নেই। হুম, ইনকা গাঁদা তো আর রৌদ্র ছাড়া থাকবে না। ফলে ওই একটা ফুল যেটা আপনি বাগান থেকে নিয়ে এসেছেন ওইটাই দেখবেন। তারপরে ওটা আস্তে, আস্তে, আস্তে ডেড হয়ে যাবে। ব্যাপারটা এরকমই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর ওয়েদারটা সবচেয়ে বড় জিনিস কি, নার্সারি বা ছাদ বাগান বা ফুলের বাগান, এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়েদারটা। কোন ওয়েদার, কখন কিভাবে গাছটা লাগাতে হবে, কোন ওয়েদারে। না একটা গাছ যদি আমি কিনতে যাই কোথাও, আমি কি, কি দেখে কিনবো গাছটার? কি, কি স্পেসিফিক দিক আমাকে খেয়াল রাখতে হবে গাছটা কেনার আগে? আপনি যে গাছটা নিয়ে এসে কোথায় রাখবেন সেই জায়গাটা জানতে হবে আপনাকে। গাছটা আপনি রাখার পরে আপনি সেই গাছটা প্রত্যেকদিন আপনি যদি অফিসে যান তাহলে আপনাকে গাছটা কিভাবে পরিচর্যা হবে সেটা দেখতে হবে। গাছের জলটা কিভাবে দেবেন সেটাও জানতে হবে। দেখো, আপনি হয়তো একটা সেমি শেডের গাছ নিয়ে এলেন, নিয়ে এসে আপনি পুরো ইনডোরে ঢুকে দিলেন। যেমন অনেকেই কি করে, সাকুলেন্ট, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সাকুলেন্ট। অনেকে সাকুলেন্ট কিনে নিয়ে এসে সেটাকে ঘরে রাখে এবং প্রত্যেকদিন দেখা গেল সাকুলেন্টে জল দিচ্ছে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে যে গাছের পাতা এবং কাণ্ডে প্রচুর জেলি থাকে সে গাছে কিন্তু জল খুব কম খায়। তেমনি সাকুলেন্টে কিন্তু প্রচুর জল কম খায়। আর সাকুলেন্টে জল দেওয়ার নিয়ম হলো, আমি যখন জল দেব তখন পুরো সাকুলেন্টের গোড়ায় যে কম্পোস্টটা থাকবে, এটা তো জানেন যে সাকুলেন্ট কখনো মাটিতে হয় না, হয় লিপ কম্পোস্ট নাহলে কোকোপিট। তো যখন জল দেবো তখন লিপ কম্পোস্ট এবং কোকোপিটটা যেন পুরো ভিজে যায়। আবার পুরো ১ সপ্তাহ কি ৫ দিন কি ৬ দিন, এটা ওয়েদারের উপর নির্ভর করে। যখন পুরো শুকিয়ে যাবে তখন সেই সাকুলেন্টে আবার পরিপূর্ণ জলটা দেবো। হুম। গাছেরও কি অসুখ করে মানুষের মতো? শুধু ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এগুলোই নয়। আমি বলছি মানুষের যেমন জ্বর জারি হয়, অসুখ করে, গাছেরও কি এরকম অসুখ করে? সেটা ওয়েদারের উপরে নির্ভর করে। যদি রৌদ্রের গাছ ছায়ায় রাখেন তখন তো সে এমনিই রোগগ্রস্ত হয়ে যাবে। কি করব তখন? আ ওয়েদারটা আপনাকে জানতে হবে। কোন গাছ কোন জায়গায় রাখলে ভালো হয় সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি সেটা না জেনে ছায়ার গাছ নিয়ে রোদে রেখে দিলেন, রোদের গাছ নিয়ে ছায়ায় রেখে দিলেন, সেক্ষেত্রে মুশকিল। অনেক ক্ষেত্রে অফিসে কি হয়, অফিসে যারা সাহেব থাকেন উনাদের প্রশ্ন থাকে, "এই গাছটা অনেকদিন ধরে ঘরে রয়েছে, তুমি গাছটা নিয়ে যেয়ে তাড়াতাড়ি রোদে দাও।" আমি আপনার এই উত্তর শুনবো, তবে তার আগে একজন লিসনার বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো? নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়ার কোনা থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন যে টবে আমি কি স্ট্রবেরি চাষ করতে পারি এবং স্ট্রবেরি চাষ করার জন্য কি ধরনের সার লাগবে এবং আমি জৈব সার এবং জৈব কীটনাশক দিয়ে চাষ করতে পারি বা রোগ পোকার আক্রমণের জন্য আমি কি করতে পারি এবং কি প্রজাতির স্ট্রবেরি চাষ করতে পারি? এই প্রশ্নগুলির উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। শুনতে দারুণ প্রশ্ন। এই হুম। মুহূর্তে স্ট্রবেরি সব জায়গায় হচ্ছে। স্ট্রবেরি চাষ করতে গেলে তাহলে উনি অনেকগুলো প্রশ্ন জুড়ে দিয়েছেন। বাড়িতে টবে স্ট্রবেরি চাষ করা যাবে কিনা? মাটি কিভাবে তৈরি করতে হবে? স্ট্রবেরিতে কতটা জল দরকার? কি, কি ওষুধ দরকার? কি ধরনের স্ট্রবেরিতে ফল দেবে? নমস্কার। স্ট্রবেরি, প্রথমত আপনি যে গাছটা কিনবেন সেটা কত বড় সাইজ হবে, সেই সাইজ অনুযায়ী আপনাকে টব সিলেকশন করতে হবে। টবের সাইজ অনুযায়ী আপনি মাটি যেটা ব্যবহার করবেন, স্ট্রবেরি সাধারণত লুজ সয়েল, যে সয়েল টাইট হয় না, সেই সয়েলে ভালো হয়। বেলে দোআঁশ মাটির সাথে আপনি একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে মাটিটা ভালো করে শুকনো করে নেবেন, ড্রাই করে নেবেন, যেন মাটিতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু না থাকে। এবার ওই মাটিতে আপনি পরিমাণ মতো চারাটা যখন লাগাচ্ছেন, ছোট পটে যখন একটা ছোট গাছ লাগাচ্ছেন, আপনি খাদ্য হিসাবে আপনি যদি মনে করেন যে ভিটামিনটা সপ্তাহে ১ বার দেবেন, আপনি এমপিকে ১৯-১৯ ডেভেলপমেন্টের জন্য দিতে পারেন। এটা আপনি ১ মাস ১.৫ মাস দিলেন। গাছ যখন ডেভেলপমেন্ট হয়ে গেল, তারপরে আপনি কি চাইছেন? ফল চাইছেন।
তখন আপনি এমপিকে 19-19 জায়গায় হুম। এনপিকে 0.05 দিয়ে দেবেন, তখন পটাশিয়াম চলে আসবে, আস্তে আস্তে গাছে ফুল আসবে, হুম। ফল আসবে। আর সাধারণত স্ট্রবেরিতে রোগবালাই লাগে কি, এক ধরনের ফাঙ্গাস লাগে, পাতায় কালো কালো দাগ হয়। তার মূল কারণ হচ্ছে জলটা আপনারা গাছের মাঝই দেন। জলটা আপনারা গাছের মাঝখানে না দিয়ে টবের গোড়ায় দেবেন, যেন গাছের মাঝ পাতায় যেন না লাগে। যখনই দেখবেন গাছের ওই স্ট্রবেরির মাঝখানে জল দেবেন, তখন স্ট্রবেরির ভিতরে ওই একটা আর্দ্রতা ফাঙ্গাসটা তৈরি তৈরি হয়। হয়। ফলে এটা লক্ষ্য রাখবেন যে জলটা আমি গাছের গোড়ায় দেব। হুম, বেশ। আর যখন কীটনাশক বা কোনো পোকা লাগবে, তখন সেই পোকা দেখে পোকার প্রতিষেধক নিতে হবে, যিনি পাশাপাশি থাকেন তার কাছ থেকে। কেন কি ধরনের পোকা লাগবে তো আমি জানি না। সাধারণত কি স্যাপ ব্যবহার করা যেতে পারে? স্যাপ পাউডার এটা ফাঙ্গিসাইড, হুম। কিন্তু পোকার জন্য আপনার মানে কমান্ড ডোজ হলো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, আপনি যদি ইন্টারপিট কন্টিনিউয়াস ব্যবহার করে যান, নিম অয়েলটা কন্টিনিউয়াস যদি বাই রোটেশন, এই সপ্তাহে নিম অয়েল দিলাম, নেক্সট উইকে আমি ইন্টারপিট ইউজ করলাম, তাহলে কি হয়, কোনো লেদা পোকা বা পোকা এগুলো আসার কোনো সম্ভাবনা থাকে না। এই মুহূর্তে আরো একজন বন্ধু আছেন, আমরা সরাসরি লিসনারদের কাছে চলে যাব। হ্যালো। হ্যালো। নমস্কার, হুম, বলুন কে আছেন? বিহারা থেকে অনিমেষ অনিমেষ দা। বলুন বন্দ্যোপাধ্যায় অনিমেষ দা। বলছি। মাননীয় নার্সারি বিশেষজ্ঞের কাছে আমার দুটি বিনীত প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যে আমার ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে একটি ছোট ব্যালকনি আছে। এই ব্যালকনিতে কি আমি অ্যাভোকাডো ফলের গাছ বসাতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো কোনো জায়গা থেকে কিছু ইউজ অ্যান্ড থ্রো পেন দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এই পেনটা নাকি পরিবেশ বান্ধব এবং পেনটা ব্যবহার করার পরে যখন ফেলে দেওয়া হবে, সেখান থেকে নাকি একটা গাছ বেরোবে। তা যে গাছটি বেরোবে সেটি কি সত্যি পরিবেশ বান্ধব, বা এই পেন কি আমার ফ্ল্যাটের টবে কি আমি ফেলতে পারি? নমস্কার। দুটি প্রশ্ন করেছেন। ওনার উত্তর পূর্ব দিকে যে বারান্দা আছেন, ব্যালকনি আছেন, সেখানে অ্যাভোকাড্রো গাছ হবে কিনা? হুম। নর্থ উত্তর দিকে বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। হুম। অ্যাকচুয়ালি বাড়ির উত্তর দিকে সাধারণত ছায়া থাকে। অ্যাভোকাডো সম্পূর্ণ রৌদ্রের গাছ, এবং রৌদ্র এবং একটু ঠান্ডা হিলি এরিয়াতে এটা খুব ভালো হয়। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ি এলাকা কালিম্পং ছাড়াও আমাদের বিভিন্ন প্রান্তে হচ্ছে। এমনকি আমার নদিয়ার বাগানেও হয়েছিল। কিন্তু আ ফলের সাইজটা একটু ছোট হয়। কিন্তু গাছের ডেভেলপমেন্ট এবং ফল হয়। তো রৌদ্র থাকতে হবে। আপনার যদি সাউথ ফেজে যেহেতু বাড়ি, নর্থ ফেজে আপনার গাছ লাগাবেন, সেক্ষেত্রে আপনি রৌদ্র মোটেই পাবেন না। ফলে ওখানে ডেভেলপমেন্ট কখনোই সম্ভব না। তাহলে উনি আরেকটা বলেছেন, আমি এই বিষয়টা সম্পর্কে জানি না, কোথাও কোথাও পরিবেশ বান্ধব পেন দেওয়া হচ্ছে, সেই পেনটা ফেলে দিলে নাকি তার থেকে গাছ হয়, সেই গাছ বড় করা। এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? আমি এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত পাইনি। বেশ। তাহলে এই বিষয়টা আমাদের কাছে একেবারে অজানা। তবে পরবর্তীকালে আমরা কখনো এই বিষয় জানতে পারলে জানাবো। এই মুহূর্তে বন্ধু আরো একজন আছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো। হ্যালো। নমস্কার স্যার। হুম, বলুন। নমস্কার। সোমনাথ বলছি, আমি বলছি শিলিগুড়ি থেকে। থাইল্যান্ডের নারকেল গাছে মিনিমাম কত বছরে ফল পাওয়া যায়? আচ্ছা। থাইল্যান্ডের নারকেল গাছ হুম। আর কত আরেকটা বছরে প্রশ্ন, যে ফল পাওয়া যায়? কাশ্মীরে হয় নাকফল, ওটা কি আমাদের পশ্চিমবাংলায় সম্ভব আহ, চাষ করা? সঙ্গে থাকুন। থাইল্যান্ডের নারকেল গাছে কত বছরে ফল পাওয়া যায়, সঙ্গে আমি আরেকটু জুড়ে দিই, এই যে নারকেল গাছ, বিভিন্ন প্রজাতির নারকেল গাছ, কোন নারকেল গাছে তাড়াতাড়ি নারকেল হবে এবং তার যত্ন কি? নমস্কার। থাইল্যান্ডের নারকেল গাছ বলতে বিশেষ কোনো প্রজাতি হয় না। থাইল্যান্ডে বহু প্রজাতির নারকেল হয়। তার মধ্যে যেমন আ বিভিন্ন রকম আছে। যেমন আপনার গঙ্গাবর্ধন, ওটা বাইরের প্রজাতি। তারপরে থাইল্যান্ড থেকে আরেকটা নারকেল আসছে, যেটা ভিয়েতনাম নারকেল। কিন্তু আমি বলবো, যেটা অরেঞ্জ কালারের যে নারকেলটা, থাই অরেঞ্জ, এই নারকেলটা আপনার সাধারণত ৪ বছর ৪.৫ বছরের মধ্যে ফলটা আসে। আর যেটা গঙ্গাবর্ধন, যদি ঠিক পরিচর্যা থাকে, তাহলে সেটা ৩ থেকে ৩.৫ বছরের মধ্যে ফল আসে। তাহলে আ গঙ্গাবর্ধন বা এই যে থাইল্যান্ডের যে অরেঞ্জ নারকেলের কথা বলছেন, ঠিক পরিচর্যা মানে কি পরিচর্যা করা উচিত এদের?
দেখুন, নারকেল গাছের প্রথমেই বলবো, নারকেল গাছ যখন বসানো হয় তখন নারকেল গাছ বসানোর সময় একটু নুন, যেমন গাছের সাইজ অনুযায়ী 250 থেকে 300 গ্রাম নুন এটা দিয়ে, তার সাথে কিছু আপনি কম্পোস্ট সার, কাউডাং বা ভার্মি হুম। কম্পোস্ট, এর সাথে একটু ফিওডন দিয়ে বসাবেন। ফিওডন না দিলে কি হবে, ফাঙ্গাস আপনার রুটটাকে আক্রমণ করে নেবে এবং ভিতরে বিভিন্ন রকম যেমন টার্মাইট, যেটা রুই পোকা বলি হুম। আমরা, রুই পোকা আক্রমণ করবে। এবার আপনি গাছটা বসানোর পরে 2 থেকে 3 মাস পর পর আপনি গাছে একবার করে খাবার দেবেন। সেটা হচ্ছে সর্ষের খোল, একটু ধরুন শিংকুচি, হাড়ের গুঁড়ো, একটু পটাশ, একটু ফসফেট পরিমাণ মতো দেবেন। যেহেতু ছোট গাছ, পরিমাণে বেশি দেবেন না। সেকেন্ডলি, নারকেল গাছ বসানোর যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা কি করি, বর্ষাকাল আসলে গাছে খাদ্য দিই। এটা আমরা না বুঝে করি। জানি যে বর্ষাকালে গাছ অনেক বাড়ে, গাছে খাবার দেওয়া হবে। কিন্তু এই বর্ষাকালে আমরা যখন গাছে খাবার দিই, খাদ্য দিই, তখন কি হয়, এই যে খাদ্যটাকে অতিরিক্ত জলে ওটা পৌঁছে ওটার থেকে অ্যাসিড তৈরি হয়। গাছের তো ডেভেলপমেন্ট হয় না, বরং গাছের শিকড়ে বিভিন্ন রকম ফাঙ্গাসও লাগে। আপনি যতদিন বৃষ্টি হবে ততদিন গাছে কোনো খাদ্য দেবেন না। কিন্তু এই যে গঙ্গাবর্ধন নারকেল বললাম, গঙ্গাবর্ধন নারকেলের একটা বিশেষত্ব আছে, গাছের শাঁস এবং মাঝ প্রচুর মিষ্টি হয়। যে কারণে ওর ভিতরে একটা মাজরা পোকা লাগে। ফলে প্রত্যেক মাসে একবার আপনি আহ, হয় ডাস্টবান বা হামলা অথবা আপনার এই যে অ্যানাকোন্ডা, এই ধরনের মেডিসিন, পেস্টিসাইড আপনি মাসে একবার করে মিডিলে যদি জলে গুলে দেন, তাহলে এই রোগ থেকে আপনি রেহাই পাবেন। আর যতদিন গরমকাল থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, ততদিন আপনি মাসে একবার পরিমাণ মতো সর্ষের খোল, শিংকুচি, একটু নিমখোল, একটু নুন, নুনটা প্রত্যেকবারই রাখবেন, কারণ নারকেল গাছ নুন খুব পছন্দ করে। এভাবে আপনি যদি ঠিক মতো পরিচর্যা রাখেন, গঙ্গাবর্ধনের মতো নারকেল আপনার 3-3.5 বছরেই ফলন দেবে। কিন্তু যেটা বললাম থাই অরেঞ্জ, এটা আপনার 4-4.5 বছর মতো লাগবে। আর ভিয়েতনাম নারকেলটা সত্যি কথা বলতে এটাও ওই 3 থেকে 3.5 বছরের মধ্যে আসে, কিন্তু এর সঠিক প্রজাতি কিন্তু আমরা ইন্ডিয়াতে পাচ্ছি পাই না। না। বেশ কিছু প্রশ্ন এসছে, সে প্রশ্নে যাব। তবে তার আগে আমার অনেক 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 প্রশ্ন প্রশ্ন, এসছে। মানে প্রশ্ন বান আছে, এত প্রশ্ন সব করছে হ্যাঁ, বন্ধুরা। যেটা জানার কথা মানে জানতে চাই আমি কি সেটা তোমার হলো। একটা প্রশ্ন বলে দেবো? বলো। আসলে মনীষা বা বেদপূর্ণা এরা এত গোলাপ কেনে বাজার থেকে, আর এই গোলাপ বাড়িতে যদি চাষ করা যায় ওদের খরচা অনেক বাড়বে। এই হ্যাঁ, গোলাপের চাষ কি করে করা যাবে বাড়িতে টবে, এইটা একটু যদি বলেন, কোথায় লাগানো হবে, কি কি ধরনের গোলাপ লাগানো যেতে পারে, আর তার চর্চা কি? আমি তাহলে এরপর বিশ্বজিৎদার একটা প্রশ্ন করব, যেটা বিশ্বজিৎদার জীবনে খুব প্রয়োজন। আগে গোলাপ চাষের বিষয়টা শুনি। আসলে গোলাপটা পুরো রৌদ্রের গাছ। রৌদ্র না থাকলে গোলাপ হয় না। প্লাস একটু টেম্পারেচার হাই হলে ওর পাতাতে মাকড় জাতীয় পোকা প্রচুর অ্যাটাক করে। এর সাথে আপনার লিভ মাইট, সেটাও এই গরম যখন পড়ে তখন এটার আক্রমণ থাকে। বিশেষ করে শীতকালে এই ধরনের সমস্যা হয় না। শীতকালে আমরা রোদে গোলাপ খুব সুন্দরই করতে পারি এবং যথেষ্ট ভালো গোলাপ আমাদের এখানে হয়। আহ, গোলাপ চাষের ক্ষেত্রে প্রথমত মাটিটা তৈরি করার কথা বলছি। মাটিটা সব ক্ষেত্রে মাটিটা আগে ফাঙ্গাস থেকে মুক্ত করতে হবে, শোধন করতে হবে। তার জন্য ভালো করে রোদ্রে মাটিটা শুকিয়ে নেওয়া। আর মাটিটা সবসময়ের জন্য যাতে অ্যাসিডিটি না থাকে বেশি, হুম। সেই জন্য আমরা সাধারণত মাটিতে কি করি, মাটিতে সামান্য সুপার ফসফেট দিয়ে আমরা জৈব সার দিয়েই বেশিরভাগ যদি গাছ করি, তাহলে গাছের গোড়ায় রোগ জীবাণু খুব কম আসবে, গাছ সবসময়ের জন্য সতেজ থাকবে। আর গোলাপের 2-3টে রোগ খুব মানে ভাইটাল, সেটা শীত, গরম, বর্ষা সবকালে হয়। সেটা হচ্ছে রেড স্পাইডার, যেটাকে বলি লাল মাকড়। এই রেড স্পাইডারের জন্য আপনাকে কন্টিনিউয়াস বায়ো 303 বা এই জাতীয় এই ধরনের যে সমস্ত মেডিসিন আছে, সেই সব মেডিসিন আপনাকে মাসে একবার দিতে হবে। ওর সাথে আপনি একটু ভিটামিন দিলেন, সাথে ইন্টারপিড ইউজ করলেন, মানে সপ্তাহে আপনাকে কিছু না কিছু স্প্রে করতে হবে।
তা কোনো সপ্তাহে আপনি বায়ো 303 দিলেন, কোনো সপ্তাহে আপনি ইন্টারপিট দিলেন যাতে কুচো লেদা যাতে আক্রমণ না করতে পারে। কুচো লেদা আক্রমণ করতে আস্তে, আস্তে বড় লেদা এসে যাবে। ফলে আপনি যদি এটা কন্টিনিউশন এইভাবে শিডিউলে রাখেন, কোনো সপ্তাহে আপনি নিম অয়েল দিলেন, তাহলে কি হয় গাছটা ঠিক থাকে। আর প্রত্যেক সপ্তাহে যদি না হয় মাসে 2 বার অন্তত ভিটামিন। আর বিশেষ করে এই যে কথাটা বললাম, বর্ষাকালে গোড়ায় কোনো সার দেবেন না। যা খাবার দেবেন শীতকাল এবং গরমকালে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা বিষয় যেটা এই যে গাছ বড় হয়ে যাচ্ছে, গোলাপ গাছ তাকে তো কাটতে হবে। বড় হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না, তাহলে তার উপায় কি? দেখুন, গাছ অনেক গাছই আছে যা শুধু গোলাপ না, অনেক গাছই আছে যা বড় হয়, ডেভেলপমেন্ট হয়, পাতা সতেজ থাকে কিন্তু ফুল আসে না। আমি একটা প্রশ্ন জুড়ে দেবো এর সঙ্গে। বাকসারা থেকে বিশ্বজিৎ ভট্টাচার্য লিখেছেন, বাগান মানে একটা বেগুনভলিয়ার ওনার গাছ ছিল, বোগেনভেলিয়ার গাছ লাগিয়েছিলেন 4 বছর আগে। 2 বছর পর্যন্ত মানে পরে ফুল হতে শুরু করে। এবার গাছটা খুব দ্রুত বড় হয়ে যাওয়ায় তিনি পাতা ছেঁটে দেন। তারপর থেকে আর ফুল হচ্ছে না। এটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রেও হয়। যে প্রশ্নটা বিশ্বজিৎ দা করলো যে গাছের পাতা ছাঁটলেই যেই একটু বড় হচ্ছে, ঝাঁকড়া হচ্ছে গাছটা, ফুল হওয়া বন্ধ হয়ে গেল। কি করতে আবার হবে বলে সেটা? যে কোনোটায় 5 পাতা 7 পাতা গোলাপ গাছের, যে কোন ডালে ফুল হবে কোন হুম। ডালে হবে না, এটা কি? আমি 5 পাতা 7 পাতায় পরে আসছি। ১ম এ এই যে ৪ বছর উনি একটা বগনভিলিয়া রেখেছিলেন। খুব ২ বছর ভালো ফুল দিয়েছে। একটা জিনিস বুঝতে হবে, আমার গাছটা কিন্তু একটা নির্দিষ্ট খাদ্যের মধ্যে আছে। যে টবের মধ্যে আছে তাতে কিন্তু নির্দিষ্ট খাদ্য আছে। এবার আমার গাছটা ২ বছর সে ঠিকঠাক খাবার পেয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, ফুল দিয়েছে। এবার গাছের তো একটা রুট আছে। রুটটা তো ওর মধ্যে ডেভেলপমেন্ট করেছে, সয়েল কমে গেছে। এবার আমাকে কি করতে হবে? যদি আমাকে ওই গাছে আবার মানে পুনরায় যদি আরো ভালো ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে আমাকে ওর গাছ থেকে কিছু রুট কেটে ওর কিছু শুকনো শিকড়-টিকড় কেটে দিয়ে আমি আবার একটা বড় পটে যদি রিপোর্টিং করি, আবার সেটা পুনরায় ফিরে আসবে। আর গোলাপের ক্ষেত্রে আমি বড় পটের কথা বলব না। গোলাপের ক্ষেত্রে আমি বলব সে একই জিনিস। গোলাপের ক্ষেত্রে মাটিটাকে কমিয়ে দিয়ে শিকড় কিছু কেটে গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইডের সাথে কাটিং এ যেটাকে রুট হরমোন এইগুলো মিশিয়ে যদি ফিটিং করি, তাহলে আবার গোলাপ কিন্তু নতুন জায়গায় ফিরে আসবে। বগনভিলিয়ার ক্ষেত্রে কি হয়, বগনভিলিয়ার ডেভেলপমেন্টটা অনেক বড় হয়ে যায়। ওকে বড় পটে রিপোর্টিং এর প্রয়োজন হয়। আচ্ছা, আচ্ছা। আরেকটা বগেনভিলিয়ার কথা বলি, যে বগেনভিলিয়া আপনি রিপটের কথা বলছেন। সাধারণত গাছ রিপট কখন করা উচিত? যেকোনো গাছ। আর বোগেনভিলিয়া যখন রিপট করব, তার যে মানে ট্রিমিং, সেই মিংটা কখন করতে হবে এবং কতটা ট্রিমিং করব? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই যে গাছ প্রোডাকশন করা, গাছ চেঞ্জ করা, গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করা, এর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যখন ঋতু পরিবর্তন হয়। যেমন এখন গরমের ঋতু থেকে আমরা শীতের ঋতুতে যাচ্ছি। এই ঋতুর এই ঋতুর ১ম গরমের ১৫ দিন, শীতের ১৫ দিন। এটা হচ্ছে ফুল পিক আপ টাইম। হুম। এই সময় যদি আপনি কোনো গাছকে রিপোর্টিং, কাটিং, ডেভেলপমেন্ট করেন, তাহলে কি হয়, সেই গাছের কোনো রকম কোনো সাইড ইফেক্ট বা সে কোনো আঘাত পায় না। আচ্ছা। এই যে, যে প্রশ্নটা আমি করব বলছিলাম বিশ্বজিৎ দার প্রশ্ন। এই যে যারা গোলাপ পায় না, তারা কি নিয়ে খুশি থাকে? পাতাবাহার। ঘরের প্রত্যেক কোণায়, কোণায় পাতাবাহার। এই যে বিশ্বজিৎ দার মতো লোকজন যারা গোলাপ মেয়েরা পেলে একটু ঈর্ষান্বিতই হয়, নিজে পায় না বলে। নিজে দিতে পারে অবশ্য। বিশ্বজিৎ দার প্রচুর গোলাপ দেওয়ার খবর আমার কাছে আছে। সেসব থাক। আমি বলছি যে এই যে পাতাবাহার, প্রত্যেক গৃহস্থই তার ঘরে কিন্তু কিছু পাতাবাহার রাখে আজকাল। একটা একদম ইনডোর প্ল্যান্টের অন্যতম একটা হচ্ছে পাতাবাহার। পাতাবাহার গাছকে ভালো রাখার যত্ন কি হতে পারে? কিভাবে পাতাবাহার গাছ সুন্দর ভাবে থাকবে বাড়িতে? দেখুন, ঘরের পাতাবাহার আমরা হাউস প্ল্যান্টের কথা বলছি। হাউস প্ল্যান্টের মধ্যে যেসব গাছ থাকে তার ভিতরে যেমন ডাইফেনবেকিয়া, তারপরে গোল্ডেন বেচিয়া, তারপরে মনেস্টেরিয়া, পিস লিলি, তারপরে থাকছে আপনার এই যে স্নেক প্লান্টের যে বহু ভ্যারাইটিস, তারপরে পিস লিলি প্রচুর ভ্যারাইটিস, তারপরে আপনার এখন নতুন একটা জিনিস আছে যেটা এই যে লাকি বাম্বু, হুম। লাকি বাম্বুর বহু ভ্যারাইটিস, বহু রকমের ভাবে তৈরি করা হয়। 2 লেয়ার, 3 লেয়ার, স্পাইডার,
এই যে এইভাবে আমরা কি করি, ঘরের ভিতরে ঘর সাজাই ইনডোরে গাছ দিয়ে। হ্যাঁ, প্রশ্ন হলো ইনডোরে গাছে মাটি কিভাবে তৈরি করব। সত্যি কথা, ইনডোর গাছের মাটি 50% জৈব সার, 50% সয়েল হলে সবচেয়ে বেটার। আর ইনডোর গাছে আপনি যদি প্রত্যেক মাসে একবার যদি সামান্য ভিটামিন স্প্রে করেন, যেমন এনপিকে 19-19 বা এনপিকে 20-20, তাহলে কি হবে, গাছ সতেজ থাকবে, গাছের পাতা ভালো থাকবে। আর যে পাতাটা শুকিয়ে যাবে সেটাকে কেটে দিতে হবে, সেজন্য আর একটা গাছের ডাল বা পাতাতে যেন ফাঙ্গাস না লাগায়। এবং সুন্দর বলছিলেন, কিন্তু এই যে লাকির প্রশ্ন বলছে, লাকি বাম্বুর কথা আপনি বললেন, তা মনীষা যেভাবে বলছে যে আমি গোলাপ পাচ্ছি না, লাক ফেরাতে হবে। লাকি বাম্বু যখন কিন্তু গোলাপ বাড়িতে- দিচ্ছ তো, হ্যাঁ, বাড়িতে এটাই তো তোমার থাকে, লাক। তখন তার জল পাল্টানো, কদিন পর হুম। পর জল পাল্টাবো, আর জলের মধ্যে কি কিছু দিতে হবে? দেখুন, লাকি বাম্বুর ক্ষেত্রে মাসে একবার করে জলটা পাল্টিয়ে দেবো, শিকড়টাকে হাত হাত টাচ হবে না, কোনো একটা পাত্রে একটু নাড়া দিয়ে শিকড়টাকে ধুয়ে দেওয়া, কারণ ওতে যে ব্যাকটেরিয়া বা যায় যেটা জলের যে নোনা লেয়ারটা যে একটা পড়ে, ভাব আসে, যে হ্যাঁ। লোয়ার লেয়ারটা পড়ে সেটা শুধু হয়ে যায়। আর এই লাকি বাম্বু বা ইনডোর প্লান্টের জন্য ভিটামিন পাওয়া যায়, সেটা মাসে একবার দুবার স্প্রে করলে ঠিক আছে। আর লাকি বাম্বু কিন্তু সম্পূর্ণ ইনডোরেই ভালো হয়, মানে সম্পূর্ণ ঘর থাকলো, সোলার বা লাইটের আলো পেলো, এই আলোতেই বেশি ভালো হয়। ছাদ বাগান নিয়ে কথা বলছি, ফুল নিয়ে কথা বলছি, গাছ নিয়ে কথা কিন্তু বলছি, একজনকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি। তাকে এবার ধরে নিতে হবে। লিস্টার আছেন, সরাসরি যাবো তার কাছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। না, না, গার্ডেনিং এর কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্যই হচ্ছে ধৈর্য। তাই গার্ডেনিং নিয়ে কিছু জানতে গেলেও ধৈর্য প্রয়োজন। যে এই প্রশ্নটা মুহূর্তে আবারও আছেন আবার আছে। বোধহয়। হ্যাঁ। হ্যালো, হ্যালো, হ্যালো। নমস্কার, হ্যাঁ, বলুন, নমস্কার, বলুন আমি কথা বলছি সুরজিৎ পরামানিক, জলা বিশ্বনাথপুর, পাঁচলা, হাওড়া। বলুন। বলুন। আচ্ছা, আমাদের একরকম গাছ পাওয়া যেত, ওই লতাতে গাছ, যেটা আমরা বসাই, ছোট ছোট পয়সার মতো ফুল হয়, খুব সুন্দর দেখতে লাগে। ওটা যদি টবের ভেতরে বসানো যায়, কিরকম লাগে আর কি পদ্ধতি একটু বলবেন? লতানো গাছ টবে লাগানো যায় কিনা, লাগালে কেমন লাগবে, সেটা যে কোনো গাছই টবে লাগানো যায়, আপনি একটু আগে বলছেন। হ্যাঁ, দেখুন, সব গাছই আপনি টবে লাগাতে পারেন, ক্রিপার টাইপের সব গাছই টবে হয়। এবার ক্রিপার গাছে আপনাকে তার সেটাতে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য আপনাকে একটা মাচা বা একটা কোনো একটা ফ্রেম তাকে দিতে হবে, যার উপরে সে ভর করে থাকবে। আচ্ছা, বেশ। আমার এবার আরো একটা প্রশ্ন এসছে, বেশ এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনের প্রশ্ন। আমার বাগানে গন্ধরাজ লেবু আছে, মানে লেবু গাছ আছে, তাতে ফুল আসছে না, কি করলে ফুল আসবে? গাছ দ্রুত বড় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, কি করব বা কি গাছে কি সার প্রয়োগ করব, জানালে উপকৃত হব। সুব্রত রঞ্জন দাস, গারুলিয়া, বাবুঘাট থেকে লিখছেন। নমস্কার দাদা, দেখুন, গাছ খুব ডেভেলপমেন্ট হয়েছে, পাতা সতেজ, প্রচুর পাতা, খুব লক লক করছে এবং গাছের তৈলাক্ত একটা ভাব আছে, কিন্তু আপনার গাছে ফুল আসছে না। দেখবেন, যখন গাছে নাইট্রোজেন পরিমাণ বেশি হয়ে যাবে, গাছে প্রচুর নাইট্রোজেন থাকবে, তখন কি হবে, গাছে পটাশিয়ামের পার্সেন্টেজ কমে যাবে। সেক্ষেত্রে কি হবে, গাছের পাতা বড় হবে, পাতা বাড়বে, কিন্তু ফুল আসবে না। আপনাকে ওই ক্ষেত্রে পটাশ জাতীয় খাদ্য গাছের গোড়ায় দিন, এবং পটাশ জাতীয় কোনো ভিটামিন সেটা আপনি গাছে স্প্রে করুন। সেক্ষেত্রে আপনার গাছের অনেক তাড়াতাড়ি দেখা যাবে যে গাছ যখন একটু দুর্বল হবে, তখন আস্তে 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 গাছে ফুল দেবে এবং তার সাথে সাথে ফলও পাবেন। এবারে যিনি প্রশ্ন করেছেন, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, তিনি বলছেন, আমি নার্সারি থেকে বিভিন্ন রঙের গোলাপ ও জবা ফুল দেখে কিনে নিয়ে এলাম, ওদের কথা মতো পরিচর্যা করছি, জল সার সবই দেওয়া হচ্ছে, কিন্তু ফুল আসছে না, কি করব? কি করবেন? এটাই বোধহয় ওয়েদারের প্রসঙ্গ চলে আসবে এখানে, নাকি আবার? এটা ওয়েদারের সাথে সাথে একটা জিনিস আছে, এই জবা গাছের ক্ষেত্রেও কিন্তু প্রচুর মিলিবাগ। মিলিবাগ, তারপরে মাকড়, যেটা রেড আই স্পাইডার, একটা হচ্ছে শোষক পোক। শোষক পোকা কি করে, পাতাটাকে কুঁচকে দেয়। যখন ফুলটা আসবে তখন মিলিবাগ যে কি করে, গাছে মানে ফুলের বোটার থেকে আস্তে 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 রসটাকে শুষে নেবে। সেক্ষেত্রে ফুল আসলেও ফুলটা নষ্ট হয়ে যায়।
যে গাছে আপনার পাতা কুঁকড়ে থাকে, সে ঠিক মতো খাদ্য তৈরি করতে পারে না, সে ঠিক মতো ফুলও দিতে পারে না। সেক্ষেত্রে আপনাকে প্রথমে গাছের পাতা ঠিক থাকতে হবে এবং গাছের পাতাটা যেন মানে বেশ সুস্থ এবং সবল আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে পাতা কুঁকড়ে আছে, কি কারণে? সেটা কি লাল মাকড় না কোনো মানে ওয়েদারের জন্য পাতা কুঁকড়ে আছে? যদি দেখেন আপনি ওয়েদারের জন্য কুঁকড়ে আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে রিজেন্ট বলে একটা মেডিসিন আছে, যেটা আপনি স্প্রে করলে পাতাটা আস্তে 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 সুস্থ হবে। আর যদি মনে করেন যে না এটা লাল মাকড়, সেক্ষেত্রে আপনাকে বায়ো 303 স্প্রে করতে হবে। আর সাথে গাছে একটু খাবার গুঁড়াতে এবং পাতায় ২ দিক দিয়েই দিতে হবে। দেখবেন এ- আস্তে আস্তে আপনার পরিবর্তন এসে যাবে। এই প্রশ্ন কিন্তু অনেকের থাকে যে জবা গাছের যত্ন নেবেন কি করে, এবং জবা গাছের কথা উনি বলে দিলেন যে কিভাবে আসলে যত্ন নেওয়া উচিত। অনেক প্রশ্ন আছেন, সঙ্গে লিসনার রয়েছেন, আমি সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো, না তাকে পেলাম না, আমরা ফেসবুকে চলে যাই। হুম। ফেসবুকে বাগান বিলাস গাছ নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন জমছে আমাদের একদম কাছে। একদম একজন মি- লিখেইছেন হ্যাঁ, যে মিতা বলো। দলুই, হুম, আমার অ্যাডিনিয়াম গুলো পট পুরো ভর্তি হয়ে গেছে শেকড়ে, একটু খাবার দেওয়ার উপায় নেই, কি হুম। করব? 2 বছর আগে রিপোর্ট করেছিলাম। অ্যাডিনিয়ামে শিকড় বেড়ে গেছে, খাবার দিতে পারছে না, কি করা? মানে অর্থাৎ অ্যাডিনিয়ামের চর্চা কিভাবে করবে? নমস্কার। অ্যাকচুয়ালি অ্যাডিলিয়ামটা ওর গোড়াটাই সাধারণত ডেভেলপমেন্ট হয় বেশি। আর শিকড়টাও যা হয় অনেক মোটা হয়ে ওঠে। ফলে কিছুদিন ১ বছর বা ২ বছর গেলে আস্তে, আস্তে মাটিটাকে শোষণ করে নেয়। গাছের পুরোটা ভিতরটাই পুরো রুট আর তার ইয়ে মানে মূল দিয়েই সেটা ভর্তি হয়ে থাকে। ফলে ১ বছর বা ২ বছর পরে আপনাকে এটাকে রিপোর্টিং করার একটা নিয়ম, সেটা হলো আপনি এন্ড অফ দ্য ডিসেম্বর, মিডল অফ দ্য জানুয়ারি, এই সময় এই সময়টা সবচেয়ে ভালো সময়। আর গাছের যখন রিপোর্টিং করবেন, তার আগে আপনি গাছটা পুরো টব থেকে বের করে নেবেন এবং বের করে নেওয়ার পরে আপনার একটা নির্দিষ্ট জায়গা থেকে গাছটাকে আপনি কেটে নিয়ে সেখানে রুট হরমোন এবং ফাঙ্গিসাইড আপনি দুটো একসাথে পাঞ্চ করে আপনি ক্ষত যেখানে কাটছেন সেখানে মেডিসিনটা লাগিয়ে দেবেন। আর রুটটাকে পুরো ধুয়ে নেবেন, কিন্তু হাত দিয়ে ডলবেন না, আপনি জলে একটু হাতে নাড়াচাড়া দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আবার সেই রুট হরমোন আর ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে আপনি এটাকে রোদ্রে রাখবেন না, যেখানে ছায়া আছে কিন্তু বৃষ্টির জল পাবে না, তেমন একটা জায়গায় ২-৪ দিনের জন্য রেখে দিন। ওটা ভালো করে শুকিয়ে যাবে রুট হরমোনটা। তারপরে আপনি সেই গাছের সাইজ অনুযায়ী একটা টব এবং তাতে যদি কিছু মাটি দেওয়া যায় যত পরিমাণে, সেই মাটিটা চেষ্টা করবেন মাটির সাথে বা আপনার বলুন। হুম, আপনার অ্যাডিলিয়ামের ক্ষেত্রে মাটির মধ্যে আপনি 30% দেবেন মাটি, 30% দেবেন আপনি অর্গানিক কম্পোস্ট, আর 20% দেবেন আপনি আহ যেটাকে বলা হয় কোকোপিট। আর তার সাথে বাকিটা, যেটা আমরা রেড স্যান্ড গোল্ডেন স্যান্ড বলি, লাল বালি, এটা মিশিয়ে দিলে কি হবে, আপনার গাছের গোড়ায় কখনো জল জমবে না। কারণ অ্যাডিলিয়াম, সেই যে কথা আগেও বলেছিলাম, প্রচুর জেলি থাকে পাতায় এবং কাণ্ডে। ফলে যদি জলের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে গাছের সমস্যা অনেক বেশিই হয়। তাই জলটা যাতে ঠিক থাকে, জল দেওয়ার পরে জলটা যাতে বাড়তি জলটা যাতে ড্রেনেজ হয়ে যায়, সেজন্য মাটিটা ঠিকঠাক তৈরি করবেন। আর দেখবেন এইভাবে যদি তৈরি করেন, খুব তাড়াতাড়ি আপনার গাছে ফিটিং করার পরে ১ মাসের মধ্যে থেকে আপনার নতুন করে ব্রাঞ্চ ছাড়া শুরু হবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে নতুন করে গরম পড়তে পড়তেই ফুল পাবেন। আরো একটা প্রশ্ন যেখানে অয়ন দলুই হুম, করেছেন, শীতকালে বাড়ির উঠোনে কি কি সবজি বা ফুল গাছ লাগানো যেতে পারে? তবে এক্ষেত্রে যখন সবজির কথা হচ্ছে, তখন একটা কথা বলি যে সবজির প্রসঙ্গ যখন আমরা আসি, যে ধরুন লাউয়ের বীজ বা অন্য কোনো হুম। শসার বীজ যেগুলো লাগাবো, সেগুলো কি আগে থেকে আগে থেকে কি সেটা ভিজিয়ে রাখতে হবে একদিন আগে? দেখুন, যে কোনো বীজ, সব বীজ নয়, লাউয়ের বীজ, কুমড়োর বীজ, শসার বীজ, এগুলো আপনি ২৪ ঘন্টা ভিজাতে পারেন, তবে ৮ ঘন্টা বা ১০ ঘন্টা ভিজিয়ে আপনি তুলে নেবেন।
আচ্ছা। নিয়ে তারপরে আপনি যখন সেটাকে আ মাটিতে দেবেন, আপনি যেভাবে যে বীজটা বসাবেন সেই বীজটাকে সেই মতো, কারণ বেশি সময় জলে থাকলে কি হয়, ওরও একটা আ সাইড ইফেক্ট হুম। আছে, ভিতরে একটা অনেক বীজেরই হয়। সেগুলো যেকোনো বীজ আপনি ৮ ঘন্টাই রাখুন ভিজে। ৮ ঘন্টা রাখার পরে আপনি সেটাকে যে মাটিতে করবেন সেই মাটিতে যেভাবে আপনি রোপণ করেন সেইভাবেই রোপণ করবেন। তাতে আপনার সুবিধাটা অনেক বেশি হবে। বেশি সময় না থাকাই ভালো। বেশ। বাড়ির বাগানে অনেকে ফুলকপি আ ফলান। শীত আসছে। শীতে ফুলকপি একটা খুবই আমাদের বেশ লোভনীয় সবজি এবং অনেকেই বাড়িতে এটা ফলান। ফুলকপি ফলালে সেই জমিতে মানে যে জমিতে একটা লম্বা করে মাটি ভাগ করে তিনি সার দিয়ে ফুলকপি ফলিয়েছেন, সেই কপিতে কি অন্য ফুল গাছ বা অন্য কোনো গাছ করতে কোনো অসুবিধে হয়? দেখুন, ফুলকপির যে শিকড়টা থাকে, এই শিকড়টা তো সাথে, সাথে পচে ওটা কোনো জৈব সার তৈরি হয় না। হুম, যেহেতু ওটা আ মানে জেলি অবস্থায় থাকে, জেলির ভিতরে বিভিন্ন রকম ফাঙ্গাস থাকতেই পারে। হুম। সেজন্য ওটাকে যে শিকড়গুলোকে পরিষ্কার করে আপনি মাটিটাকে নতুন করে তৈরি করে যেকোনো ফুল গাছ আপনি করতে পারেন, যেকোনো গাছ করতে পারেন। আচ্ছা, আর যদি ওই মাটিতেই করতে হয় তাহলে তার জন্য টাইম দিতে হবে। ওটা যেন পুরোপুরি মাটির সাথে মিশে প্রসেসিং যায়। হয়। হুম। বাড়িতে তৈরি করব সার নাকি রাসায়নিক সার বাজার থেকে কিনবো? কোনটা বেশি ভালো? দেখুন, বাড়িতে তো সবটাই হয় না, একটা পার্সেন্টেজ হবে। রাসায়নিক আপনাকে কোনো, কোনো ক্ষেত্রে কিছু, কিছু দিতেই হবে। কিন্তু বাড়ির যেটা আপনার বাড়িতে যেটা থাকে, যেমন সবজির খোসা, গাছের লতা পাতা যতটুকু হয় সেটাকে ইউটিলাইজ করাই ভালো। আচ্ছা। মিসইউজ হলো না। এই যে আপনারা কাউ ডাং ব্যবহার করতে বলেন, এই সবজির খোসা, গোবর এগুলো মিলিয়ে অনেকে গোবর জল বাড়িতেই তৈরি করেন। সেই আ সার আ গাছের গোড়ায় দিলে গাছ কি বেশি উৎকৃষ্টভাবে বাড়বে নাকি কাউ ডাং এই সবজির খোসার বিকল্প বাজারে কিছু আছে? না, কাও ডাং, সবজি খোসা সবচেয়ে ভালো জিনিস আছে বাজারে ভার্মি কম্পোস্ট। হুম, ভার্মি কম্পোস্ট এর বিকল্প তো আর কোনো জৈব সার হতে পারে না। না। কারণ যখন পিওর ভার্মি হুম, কম্পোস্ট এর কথা বলছি, পিওর ভার্মি কম্পোস্ট মানে আপনার গোবর, হুম, আর যারা ভালো মানের ভার্মি কম্পোস্ট তৈরি করে তার সাথে দেই কলা গাছ। কলা গাছ। কলা গাছে কি হয়, কেঁচোটার স্বাস্থ্য হুম, ভালো থাকে। হুম, ফলে সেই যে ভার্মি কম্পোস্ট, এটা আপনি যেকোনো গাছে যেকোনো সময় যেকোনো অবস্থায় ব্যবহার করতে পারেন। হুম। এর কোনো সাইড ইফেক্ট নেই। কোনো মানে এর বিকল্প কিছু আর নেই। বেশ। একটি প্রশ্ন এসছে একদম অন্য ধরনের খাবার-দাবার নিয়ে যখন কথা হচ্ছে। শীতকালের খাবার তো মনীষা একের পর এক বলে যাচ্ছে। কিন্তু একজন আমাদের লিখছেন মৈত্রী পোদ্দার বারাকপুর থেকে। তিনি বলছেন, "আমার ছাদের বাগানে পুঁইশাক লাগিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে গাছের গোড়া পচন ধরে মরে গেছে। টবে জল বেরিয়ে যায়। কেন পচে গেল তাহলে?" তখন হয়তো কন্টিনিউশন বৃষ্টির জল ছিল। কারণ বৃষ্টির জল ছাড়া, তা নাহলে হয়তো উনি কোনো বেশি হয়তো অপ্রয়োজনীয় কোনো সারের মাত্রাটা দিয়েছেন। হয়তো সারটা বেশি দিয়েছেন বা উনার মাটিতে অতিরিক্ত আ সার দিয়ে ফেলেছেন। যেমন আমি যেটা বলছি, জৈব সার দিলেও সেটা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু নট মোর দ্যান 10%। আচ্ছা। আ আমরা দেখি বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন। তারা বিভিন্নভাবে আমাদের যে মিডিয়াম গুলো রয়েছে সেখানে যোগাযোগ করছে, প্রশ্ন করছে। এই মুহূর্তে লিস্টার রয়েছেন। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন শুনতে পাচ্ছি আমি। আমার হুম, আমার ফ্ল্যাটে আরকি বারান্দায় আমি করেছি গন্ধরাজ গাছ, কিন্তু সেটা দেখছি মানে একটাই ফুল হয়েছিল। তারপরেই যেটা দেখছি যে পাতাগুলো কেমন হলদে, হলদে হয়ে মানে ওই ব্রাউন কালার হয়ে গিয়ে পাতাগুলো হুম, ঝরে যাচ্ছে আর হুম। ফুল হচ্ছে না। উম কেমন যেন গাছটা ক্রমশ আরকি হয়ে আসছে আরকি। সেই সজীবতাটা কমে গেছে। এটা কি কারণে হচ্ছে? সঙ্গে থাকুন। গন্ধরাজ গাছ উনি লাগিয়েছিলেন। আ সেখানে পাতাগুলো ঝরে যাচ্ছে। ফুল হচ্ছে না। আগে ২-১ বার হয়েছিল। তারপরে পাতা হলুদ হয়ে বা ব্রাউন হয়ে পড়ে যাচ্ছে, ফুল আসছে না। নমস্কার। আপনি যখন গাছটা নিয়ে এসেছিলেন তখন হয়তো গাছটা সতেজ ছিল। তারপরে গাছটা আপনি এনে যেখানে রেখেছেন সেই জায়গাটা আপনার ঠিক আছে কিনা, সেখানে রৌদ্র পাচ্ছে কিনা গাছে, সেটা আপনাকে দেখতে হবে। আর গাছের জলের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রেও গাছের ক্ষতি হবে। জলের পরিমাণটা যদি কম হয় সেক্ষেত্রেও ক্ষতি হবে। ফলে এই মাত্রাটা আপনাকে জানতে হবে, গাছ কতটুকু জল চায় আর কি ওয়েদারে গাছটা ভালো হবে। কারণ একটা গন্ধরাজ লেবু সে নিঃসন্দেহে যেখানে
সম্পূর্ণ না, এটা রৌদ্র মানে ফুলের কথা বলছি। গন্ধরাজ ফুল, হুম। গন্ধরাজ ফুলও সে একই জিনিস যা সম্পূর্ণ রোদ যে হয়। হুম। বন্ধুরা তো প্রচুর ফোন নিয়ে আসছেন, প্রশ্ন নিয়ে আসছেন, প্রশ্নবান। প্রচুর আমাদের এত প্রশ্ন, প্রশ্ন হুম। রয়েছে, আমরা নিজেদের প্রশ্ন করতে পারছি না। সরাসরি দেখি কে আছেন। হ্যালো, নমস্কার, নমস্কার। আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি, বাবলু। হ্যাঁ, বলুন। থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার একটি লেবু গাছ আছে, প্রায় ধরুন বয়স 10 থেকে 11 বছর হবে, পাতি লেবু গাছ। গাছটির পজিশন হচ্ছে বেশ, যেখানে আছে নাতিশীতোষ্ণ এরিয়া, মাটিটা সবসময় প্রায় ভিজেই থাকে হালকা হালকা, এবং আশপাশে কিছু সুপুরি গাছের ছাওয়ার অবশ্য পায়, কিন্তু গাছটি বার বৃদ্ধি আমি কিছুই দেখতে পাচ্ছি না। বছর দুয়েক আগে বেশ 8-10টা লেবু হয়েছিল, বেশ লেবুগুলো খুব সুস্বাদু এবং সুন্দর একদম। আর এখন কিছু দেখতে পাচ্ছি না, পাতাও খুব বেশি জুজ হওয়া যাচ্ছে না, আর সেই গাছটা বৃদ্ধি ধরতে পারছে। আমি এর জন্য কি করতে পারি, যদি স্যারকে একটু বলেন, আমি তাহলে চেষ্টা করে দেখতে পারি। ধন্যবাদ। কি করবেন? নমস্কার। হুম। আপনি যখন গাছটা নিয়েছিলেন 10 বছর আগে লাগিয়েছেন, তারপরে কি গাছটাকে আপনি আর যেভাবে গাছটা ডেভেলপমেন্ট হয়েছে সেই সাথে কি আপনি গাছটাকে মানে পট ডেভেলপমেন্ট করেছেন, না এটা মাটিতেই রেখেছেন আপনি? যদি মাটিতে থাকে তাহলে আমি বলবো গাছে হয় ডেভেলপমেন্ট হয়েছে প্রচুর, গাছে সেই নাইট্রোজেন পার্সেন্টেজ বেড়ে গেছে, পটাশিয়ামের পার্সেন্টেজ কম আছে। সেক্ষেত্রে আপনাকে গাছে পটাশিয়াম যাতে বাড়ানো যায় সেই ধরনের খাদ্য, ভিটামিন মানে স্প্রে এবং গুঁড়াতে দিতে হবে। আর যদি পটে করে থাকেন, পটটা আপনার যে সময় লাগিয়েছিলেন সেই সময় থেকে এখন নিশ্চয়ই গাছটা অনেক বড় হয়েছে। ফলে ওই পটের ভিতরে ওর যে যা মানে চাহিদা, সেই চাহিদা হয়তো মিটছে না। যে কারণে ও আপনাকে আউটপুট কিছু দিতে পারছে না। বেশ। এই যে মুহূর্তে হুম। আরো লিসনার রয়েছে, সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার রেডিও সেটের সাউন্ডটা মিউট করুন আগে। আমার বলি, হুম। হ্যাঁ, বলুন, আমি বলুন, বলুন। উত্তরা হ্যাঁ, আছে। বলুন। বলছি যে আমারও অনেক আগে থেকে ছোট বয়স থেকে গাছ লাগানোর শখ ছিল, এখনো আছে বৃদ্ধ বয়সে। তবে আজকে অতিথির কাছে একটা প্রশ্ন বা কথা বলতে চাই, প্রশ্ন না বলে আলোচনা, যে একই জায়গায় ধরুন পাশাপাশি 3-4টা ওই বাগান আছে, যারা গাছ বিক্রি করে ব্যবসা করে, ধরুন একই গাছ, গোলাপ গাছ একটা, লাল ফুল হয়, এ বলছে 60 টাকা, ও বলছে 100 টাকা, ও বলছে 150 টাকা। এখন যারা গাছ কিনে, যারা গাছ ভালোবাসে, তারা ধার দেনা করে গাছ কিনবেই, তাদের নেশা একটা গাছ কেনা, ফুল হোক আর না হোক, গাছ তারা কিনবেই, লাগাবেই, একটা ফুলেরও গাছ মরে গেলে বয়ে গেল। তবে এই ব্যাপারটা যে কেন হয়, যে একই গাছ, একই পাশাপাশি বাগান, একই ব্লক বা একই মাটি বলতে গেলে, একই এরিয়া, অথচ গাছের দামের পার্থক্য হচ্ছে, এই ব্যাপারে আপনার যদি কিছু ব্যক্তিগত মতামত থাকে জানাবেন তো। নমস্কার, রইল আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। উনি আসলে জানতে চাইছেন একই গাছ, ধরুন 3টে নার্সারি 3 রকম দাম নিচ্ছে। কেন? গাছের কি পার্থক্য থাকে? না, অনেক সময় যারা সেলসম্যান যারা মানে কেনেন, কেউ হয়তো ডাইরেক্ট নার্সারি মালিক থেকে কিনছেন। আবার তারপরে উনার কাছ থেকে ভায়া হয়তো আরেকজন কিনে সে পাশে বসেছেন। ফলে সে ১ম যে মানে ফার্স্ট ইউজার, সেকেন্ড ইউজার, থার্ড ইউজার এইভাবে দামটা এইভাবে বাড়ছে। কি আছে দামটাকে রেশিওটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ। আমরা অনেকক্ষণ ফুলের গাছ নিয়ে কথা বলছি। ফলের গাছে আসি এবার। মানে ফল পাওয়ার জন্য আমরা প্রচুর ফলের গাছ লাগাই। ভালোবাসি লাগাতে। নারকেল গাছ নিয়ে একটু আগে কথা হয়েছে যদিও। এখন তো বাড়ির মানে বাগানে, ছাদে এবং এমনিও এক ফালি জায়গা পেলেও আমরা প্রচুর বিদেশি ফল লাগাতে পারি। কি, কি বিদেশি ফল বাড়ির ছাদে বনসাইয়ে করা যায়? হ্যাঁ, এখন দেখুন নতুন প্রজাতির কিছু আম বেরিয়েছে। যেমন কাটিমুন ম্যাঙ্গো। কাটিমুন ম্যাঙ্গোটা বছরে মিনিমাম ২ বছর দুবার ফল দেয়। প্রয়োজনে ৩ বারও ফল পাওয়া যেতে পারে কাটিমুন ম্যাঙ্গোতে। এছাড়া বাড়িওয়ান, ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4, বাড়ি 11, এছাড়া যদি আমি পেয়ারার কথা বলি, নতুন, নতুন কিছু পেয়ারা আছে। আপনারা যে পেয়ারাটা আজকে বাজারে দেখছেন, রেড ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড অত আমাদের এখানে ডেভেলপমেন্ট অত প্রোডাকশন নেই, কিন্তু হোয়াইট ডায়মন্ড এবং রেড ডায়মন্ড এর প্রোডাকশন কিন্তু খুব ভালো। এছাড়া এখন কাঁঠাল, আমরা আগে জানতাম কাঁঠাল কখনো টবে সম্ভব না। হুম। কিন্তু কাঁঠাল এখন আহ
যেটাকে বলে থাই পিং, এই থাই পিং ভ্যারাইটিস কিন্তু আপনি কাঁঠাল ছাদের উপরেও বানাতে পারেন। তাছাড়া এই যে লং মালবেরি, স্ট্রবেরি, তারপরে এই যে আপনার চেরি ফল, চেরি ফলটা আমাদের কলকাতার ওয়েদারে একটা চেরি হয় যা 12 মাস ফল থাকে, যা আমার বাড়িতেও আছে এবং 12 মাস তার থেকে আপনি ফল পাবেন। এছাড়া আপনার ছাদের উপরে আপনি অ্যাভোকাডো করতে পারেন। ছাদের উপরে আপনি ড্রাগন ফ্রুট তো আগেই বললাম, ড্রাগন ফ্রুট অনেকেই করছে, আমরা বহু বাগানে ছাদের উপরে করে দিচ্ছি, এমনকি নিউ টাউনেও বহু জায়গায় ড্রাগন ফ্রুট আছে, গভর্নমেন্ট থেকেও ড্রাগন ফ্রুট চাষ করছে অল্প জায়গা বলে। তাই এক্ষেত্রে ছাদ বাগানে যখন আপনি বিভিন্ন রকমের ফলের গাছ, সেটা কিন্তু আপনাকে ছাদের উপর তো যেন সব জায়গাতেই রৌদ্র থাকে, হুম। ফলে সব রকমের গাছই সম্ভব। পরিচর্যা যদি ঠিক হয়, মাটি যদি ঠিক রাখা যায়, তাহলে ছাদ বাগানে সবকিছুই করা সম্ভব। বেশ। এই যে আমরা অর্কিড করতে দেখি অনেককে। এই বিশেষ করে এই শীতের সময় নানা রকম অর্কিড মানুষ করে। অর্কিড করার যত্ন কি হতে পারে? বিশেষ কি যত্ন করতে হবে অর্কিডের জন্য? থাকবো এই প্রশ্নটার উত্তর নেব, তবে তার আগে আরো একজন লিসনার আছে, তার তার প্রশ্ন। ফোনটা নিয়ে নেব নিশ্চয়ই। হ্যালো। হ্যাঁ, হ্যালো? হ্যাঁ, হ্যালো। একদম মিউট করে দিন রেডিও সাউন্ডটা। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি সবাইকে প্রণাম নমস্কার আপনি জানাই। রেডিও সাউন্ডটা পুরো মিউট করুন আগে। এই পুরোটা কমাও না, বন্ধ করে দিন, রেডিও সাউন্ডটা বন্ধ করে দিন, তাহলে সুবিধা হবে। সত্যি। বন্ধ করে দাও। বলুন। হ্যাঁ, বলুন হ্যাঁ, এবার। বলছি কি, বলুন। আচ্ছা সবাইকে প্রণাম জানাই। বলছি কি, কিন্তু দাদা বকুনি খেয়েছে কোন- পুরোটা কমাও না বলে। বলুন, বলুন। হ্যাঁ, বললাম কি যে কোন মাটিতে ভালো গাছ হয়? আমি তো গাছ লাগাই টপে, গাঁদা, তারপরে হচ্ছে টগর, জবা ফুল লাগাই, কিন্তু মরে যাচ্ছে। কিন্তু কোন মাটিতে ভালো হয়, মানে গাছ ভালো হবে, মানে বাঁচবে আর কি? আচ্ছা, কি ধরনের মাটিতে গাছ লাগালে বাঁচবে? বিশেষত আপনি ফুল গাছের কথা বলছেন, সঙ্গে থাকুন। মা আমার প্রণাম নেবেন। ফুল গাছ সাধারণত সিজন ফ্লাওয়ার, এটা বেলে দোআঁশ মাটির সাথে একটু জৈব সার দিয়ে সেটাকে একটু ভালো করে শুকনো করে যদি আমরা টবে ফিটিং করি, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা কোথায় হয়ে যায় আমাদের, আমরা গাছটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করার জন্য অতিরিক্ত সার দিয়ে ফেলি, বিশেষ করে রাসায়নিক সার বেশি দিয়ে আমরা সিজন ফ্লাওয়ারটাকে নষ্ট করি। আপনি গাছের যে মাটিটা করবেন, সেই মাটিটা আমি আপনাকে একটা খুব সংক্ষেপে রেশোটা বলছি। আপনি মাটি মোটামুটি 30% জৈব সার রাখবেন, আর বাকিটা আপনি কিছু বেলে দোআঁশ মাটি, তার সাথে যদি পারেন কিছু লাল বালি বা দেশি সাদা বালিও দিতে পারেন, দিয়ে মিশিয়ে মাটিটাকে ভালো করে শুকনো করে এর সাথে একটু নিমখোল, একটু ফিরোডন বা একটু ফাঙ্গিসাইড দিয়ে মাটিটাতে আপনি যে গাছই দেবেন সেই গাছই হবে। আচ্ছা। যে প্রশ্নতে ছিলাম সে প্রশ্নে এবার ফিরে আসবো, যে অর্কিডের যত্ন কিভাবে হবে? প্রথমে অর্কিডটা আমরা কোন ওয়েদারে লাগাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখুন, অর্কিড 50% ম্যাক্সিমাম, 40% বেস্ট, মানে শেডি এরিয়া। 40% শেডি আর 40% শেডি এরিয়া যদি হয়, তাহলে অর্কিডের গ্রোথ বা অর্কিডের পরিবেশ সবচেয়ে ভালো থাকে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, অর্কিডের জল, আমরা যে অর্কিডে যে জলটা দিই, স্প্রেটা করি, আমরা 12 মাস ওই একটাই নিয়ম ধরে রেখেছি কি দিনে একবার স্প্রে করব। এটা একটা সবচেয়ে বড় সমস্যা। যখন গরম থাকে, যখন হাই টেম্পারেচার থাকে, তখন কি হয়, একবার জল দিলে গাছের যে কাণ্ডগুলো সেগুলো শুকিয়ে আসে, পাতাগুলো শুকিয়ে আসে এবং যে নারকেলের ছোবড়ার মধ্যে থাকে, নারকেলের ছোবড়াটাও শুকিয়ে যায়, যার ফলে আস্তে আস্তে গাছটা কি হয়, দুর্বল হয়। তো এটা ভাবতে হবে যে ওয়েদার, সেই ওয়েদারে গরমকালে বিশেষ করে দিনে 3 বার স্প্রে করা, শীতকালে 2 বার বা 1 বার, বর্ষাকালে কোনো স্প্রেই হবে না। শুধু কি জল স্প্রে করা? এটা গেল আমি জলের ব্যাপারটা বলছি। এবার আসুন, গাছকে তো নিউট্রিশন দিতেই হবে, কিছু না কিছু দিতে হবে। গাছে আপনাকে প্রথমত সপ্তাহে একবার এমপিকে 19-19 বা এনপিকে 20-20 সপ্তাহে একদিন আপনি দেবেন। এবার গাছ যদি দেখা যাচ্ছে খুব ডেভেলপমেন্ট হয়ে আছে এবং শীতকালে আপনি ফুল নেবেন,
তখন আপনাকে এনপিকে 19-19 বা 20-20 বন্ধ করে পটাশিয়ামের পার্সেন্টেজ বাড়িয়ে এনপিকে 0-0-50 দেবেন ফুল নেওয়ার আগে। তাহলে কি হবে, আপনার অর্কিডটায় ফুল আসবে। আর সবচেয়ে বড় আপনাকে ওয়েদারটা দেখুন, ওয়েদারটা যদি ঠিক থাকে গাছ ওখানে আপনার 50% এটা ডেভেলপমেন্ট হবে। পরিমাণ কতটা দিতে হবে? এনপিকে 90-90 বা 19-19 বা এটার নিয়ম হচ্ছে পার লিটারে 1 গ্রাম। পার লিটারে 1 গ্রাম। পার সেটা লিটারে। মানে শিকড়ে স্প্রে করতে হবে। না, পুরো পাতা, শিকড়, কোকোপি, নারকেলের যে চোপড়াটা থাকবে তাতেও দিতে হবে। আচ্ছা, এই মানে মুহূর্তে পুরোটার মধ্যেই এই জিনিসটা থাকবে আর কি। আরো একজন রয়েছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। আমি শ্যামনগর হাসিয়া দাসপাড়া থেকে ভীম প্রামাণিক বলছি। বলুন। বলুন। হ্যাঁ, আমার একটা সবেদা গাছ আছে। হুম, দেখছি মানে ফল হয় মানে 10টা 12টা করে হয়। গাছ কিন্তু বড়, মাটিতে লাগানো আছে, বড় গাছ। প্রচুর ফুল হয় কিন্তু ফল দাঁড়ায় না, ফুলগুলো সব ঝরে যায়, শুকিয়ে যায়। হুম। কি করলে এই মানে ফুল ঝরা রোধ হবে আর ফল দাঁড়াবে, এই নিয়ে আলোচনা করলে একটু ভালো হয়। উনি সবেদা গাছের প্রসঙ্গে দুটো প্রশ্ন করেছেন। আমি আরো একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে সবেদা গাছের যেখানে ফুল আসছে তার পাশে কালো হয়ে যাচ্ছে, আর কোথাও সবেদার বোটা থেকেই সাদা সাদা ওই মিলিবাগ জাতীয় ইয়ে ধরেছে। কি করতে হবে? পুরো মনে হচ্ছে কেউ পুড়িয়ে দিয়েছে সেই সবেদার ওইখানটায়, বা কালো হয়ে যাচ্ছে। দেখুন, কোনো গাছে যখন ফুল আসে, নতুন ফুল বা মুকুল আসে, তখন কি হয়, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আক্রমণ করে। সেই জন্য প্রথমে ফুল আসার আগে থেকে আপনি যদি ইন্ডেক্স মানে ফাঙ্গিসাইড যদি একবার ব্যবহার করেন, তারপরে যখন ফলটা ছোট ছোট দাঁড়িয়েছে তখন যদি আপনি মিডা ইউজ করেন, তাহলে কি হবে, ওই গাছের বোটার থেকে ওটা ফাটবে না, পোকাও লাগবে না। এবার আপনার যদি অন্য কোনো পোকা থাকে তার জন্য আপনি বিকল্প মেডিসিন, সেই পোকার যে বৈশিষ্ট্য সেই অনুপাতে আপনাকে মেডিসিন দিতে হবে। 2 নম্বর কথা হচ্ছে গাছটা কোন প্রজাতি সেটা জানতে হবে। সব প্রজাতিতে কিন্তু ভালো ফল হয় না। যেমন ক্রিকেট বল বলে একটা ভ্যারাইটিস আছে, ল্যাংসা ভ্যারাইটিস আছে, তারপরে থাই ল্যাংসা বলে আছে, তারপরে বহু রকম ভ্যারাইটিস আছে। আরেকটা ভ্যারাইটিস আছে যেটা পুরাতন আমলের, যে গাছ হয় অনেক ডেভেলপমেন্ট হয় কিন্তু গাছে ফল আসে না। এখন আপনার ভ্যারাইটিসটার উপর অনেক কিছু নির্ভর করছে যে আপনি কোন প্রজাতি বসিয়েছেন আপনার বাগানে। বাড়িতে ক্যাকটাস করেন অনেকে। আচ্ছা, কোনো বন্ধু আছেন হ্যাঁ, কি? বন্ধু বেশ, আছেন। আগে লিসনারের হ্যালো। ফোন নিয়ে নেব। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিজয় দালাল নালিকুল হুগলি থেকে বলুন। বলছি। বলুন বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা নার্সারি থেকে ওটা মৌসুমী লেবু আমাকে বলে। মোসম্বি লেবু। মোসাম্বি লেবু। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ বলছি, মৌসুমী লেবুর গাছ একটা আমি নার্সারি থেকে কিনেছিলাম। হুম। তা আমি এমনি মাটিতেই বসিয়েছি, গাছটা প্রায় 8 ফুট মতো মানে লম্বা হয়েছে, মোটামুটি ডালপালা। হুম। তা গাছটা আমি আজ থেকে বছর 10 আগে গাছটা বসিয়েছিলাম, গাছটায় কোনো ফল হয়নি। তা এই বছর ওর ফুল এসেছিল, তা এই বছর ফুলটা হয়েছে, তা গোটা 10 লেবু মানে তাতে হয়েছে। তা সেই লেবুটা যখন হলো, মানে এটার বয়স 3 আগেকার কথা বলছি, লেবুটা হয়েছে। তা হওয়ার পর লেবুটা প্রথম অবস্থায় 1 মাস পর আমরা একটা লেবু কেটে দেখি, মানে ভীষণ টক লেবুটা। আচ্ছা, আমরা ভেবে কি হয়তো লেবুটা, অনেকে বললো যে লেবুটা পাকলে হয়তো ঠিক হবে। এখন লেবুটা পেকেছে, এখন লেবুটা যে পেড়ে দেখছি, লেবুটার টক অনেক কম, কিন্তু লেবুটা হচ্ছে কমলা লেবুর যেরকম কোয়া টাইপের, ওই কমলা লেবুর কোয়ার মতো হয়েছে। তা এইটা কি লেবু বা কি ব্যাপার এটা তো বুঝতে পারছি না, কিন্তু টক, এখনো টক আছে এটা। ঠিক আছে, আসলে উনি একটা ওই লেবুর ভ্যারাইটি নিয়ে বলেছে, হয় মালটা অথবা ওই এক ধরনের মালটা লেবু নয়, হয় না, মালটাতে তো তোমার এটা আহ, নাগপুর ইয়ের মতোই কমলা হবে, হতে পারে। হ্যাঁ। নাগপুর কমলা না, অথবা আরেকটা ছোট ছোট কমলা লেবুর মতো না, হয়, উনি মানে বলছেন সাইজে ভালো হয়েছে, হ্যাঁ বড় সেই হয়েছে, কিন্তু নাগপুর কমলা হয় বড়, কিন্তু নাগপুর কমলার খোলাটাও মোটা হয়। হ্যাঁ, আমাদের এখানে এই ওয়েদারে নাগপুরে যে মিষ্টিটা সেটা আমাদের এখানে হয় না। হুম। মালটা হলে একেবারে মুসাম্বি লেবুর মালটা মতোই তো হবে ভেতরটা। শুধু মৌসুমীর থেকেও রংটা হবে। বেস্ট, হ্যাঁ, মৌসুমীর রংটা থেকেও হবে বেস্ট। কমলার। এবং বাড়িওয়ান মালটা যদি হয় তাহলে তো কোনো জবাবই নেই।
বেশ। আচ্ছা, আবারও একটা প্রশ্ন এসছে জবা তালুকদার। তিনি প্রশ্ন করছেন, তিনি লিখেছেন যে জবা তালুকদার সম্ভবত নিউ ব্যারাকপুর থেকে। তিনি প্রশ্ন করেছেন যে ওই একই যেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে জবা গাছ। এটা তো আ হয়ে গেছে না, আলোচনা। জবা তালুকদারের প্রশ্ন। আহ না, উনার প্রশ্নটা হচ্ছে জবা গাছ, যে জবা গাছে তিনি এনে রেখেছিলেন, জবা গাছ ফুল দিচ্ছিল বেশ কয়েক বছর। দীর্ঘ ২-৩ বছর হলো জবা গাছ শুধু মানে সাইজে বাড়ছে, পাতা হচ্ছে, ফুল হচ্ছে না। তো সেক্ষেত্রে এই জবা গাছ কি তিনি ছেঁটে কোনোভাবে এর মধ্যে ফুল আনতে পারেন? নাকি এই জবা গাছটা কিছু, কিছু পাতা ঝরেও যাচ্ছে, কাজেই গাছটার আয়ু শেষ হয়েছে ধরে নিতে হবে? দেখুন গাছটা কি অবস্থায় আছে আমি তো বুঝতে পারছি না। হুম। তবুও আমি বলব জবা গাছে কি মিলিবাগ আছে বলে মনে হয়? সে কথা উনি লেখেননি। জবা গাছের যদি প্রধান শত্রু যদি হচ্ছে মিলিবাগ। মিলিবাগ থাকে তাহলে আপনি একতারার সাথে আগে হাইলাইটটা স্প্রে করুন। 1 একতারা ১ গ্রাম, হাইলাইট 1 ml দুটো ১ লিটার জলে মিলিয়ে আপনি আগে স্প্রে করুন। যদি তাতে পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আপনার মাটির কোনো প্রবলেম আছে বা আপনার যে জায়গাতে রেখেছেন সেই জায়গার ওয়েদারে কোনো প্রবলেম আছে। আচ্ছা, এই মুহূর্তে লিস্টার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন। বিশ্বজিৎ, সুস্মিতা, নমস্কার। সুস্মিতা না মনীষা? সুস্মিতা না, মনীষা। মনীষা, হুম, সরি। আমি অনেকদিন ধরে আমার রেডিও মানে চলছে। বলুন, আমি একটু প্রশ্নটা বলুন। কথা বলবো। আমার একটা আম গাছ আছে। হুম। আম গাছটা আমার অনেকটা না লম্বা হয়ে গেছে। যখন আমি নিয়ে এসেছিলাম তখন মুকুল-টুকুল সব এসেছিল। তারপর থেকে এখন ৩ বছর ধরে কোনো ফল আসে না। গাছটা অনেক লম্বা হয়ে গেছে। সঙ্গে থাকুন। এই সমস্যা অনেকের। দুটো সমস্যা। এক হচ্ছে আম গাছে মুকুল না আসা, আরেক আছে প্রচুর মুকুল আসে কিন্তু আম দাঁড়ায় না। কি করতে হবে? নমস্কার। আম গাছ যদি আপনি মাটিতে বসান, মাটিতে বসালে কোনো গাছে দেখা গেল আপনি মুকুল সহ নিয়ে এসছেন। মাটিতে বসালে সেই গাছটাকে ১ম একটু ফিজিক্যালি গ্রোথ নেয়। ফিজিক্যালি গ্রোথ নেওয়ার পরে সে ফল দেয়। আর যদি কোনো বাজার থেকে আপনি মুকুল সহ গাছ নিয়ে এলেন, সেই গাছটা যদি আপনি টবে রাখেন, সে কিন্তু কন্টিনিউশন ফুল দেবে, হুম, মুকুল দেবে। হ্যাঁ, ফল দাঁড়ানোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যে কথা আমি আগেও বলেছি, মুকুল আসলে সাথে, সাথে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আক্রমণ করে। যখনই মুকুল আসবে, ধরুন পূর্বাভাস যে আমাদের সাধারণত ডিসেম্বরের শেষ দিকে মুকুলটা আসে। তার ১৫ দিন বা ১ মাস আগের থেকে ইনডেক্স বলে একটা মেডিসিন আছে। ইনডেক্সটা যদি আপনি স্প্রে করেন, মুকুল আসার পরে একবার করলেন, তারপরে যখন গুটিটা দাঁড়িয়ে গেছে, ছোট, ছোট হয়েছে, তখন আপনি একবার মিডা স্প্রে করে দিলেন। তাহলে কি হবে, ওই ফলটা আর পড়বেও না, কোনো পোকাও আক্রমণ করবে না। তার মানে গাছে ফল রাখতে গেলে ইনডেক্স এবং মিডা এই দুটো হচ্ছে তার ওষুধ। এটা কিন্তু তার ভালো জিনিস। পরিমাণটা। ইনডেক্স আপনার পার লিটারে ১ গ্রাম আর মিডাটাও পার লিটারে 1 ml। আরো লিসনাররা তো অনবরত প্রশ্ন নিয়ে আসছেন। হ্যালো। কে আছেন? আমার প্রশ্ন ওটা না, মনীষা, একটু ফোনটা ধরবে, খাটবে না। আমার প্রশ্ন হচ্ছে, আমার ওই গাছের থেকে না মানে ৩ ফুট দূরে একটা সজনা গাছ আছে। যখন আমি গাছটা বসিয়েছিলাম, যে বসিয়ে দিয়ে গেছিল বলল কোনো অসুবিধা হবে না। আপনি এখন কে বলছে বলছেন? উনি এসে মানে ওখানে দেখাবার জন্য নিয়ে এসেছিল। উনি বলছেন যে গাছটা কেটে দাও, সজনা গাছটা কেটে দাও। নাহলে এটাতে ফল হবে না। এটার জন্য এটা কি ওই আচ্ছা, মানে আম গাছে আচ্ছা, সজনে আচ্ছা, গাছের আচ্ছা। জন্য ফল হচ্ছে না এই প্রশ্নটা কিনা? সেটা কখনো হয় কিনা তার পোকা, মানে উনি বলতে চাইছেন সজনে গাছের কোনো পোকা আম গাছে করলে তার ক্ষতি হচ্ছে কিনা। না, সজনে গাছের কোনো পোকাই কোনো ক্ষতি করে না। কিন্তু সজনে গাছের যে পাতায় প্রচুর অ্যাসিড থাকে। যে অ্যাসিডটা ক্ষতি করে, কিন্তু আমার মনে হয় না যে সজনে গাছের জন্য সেই অ্যাসিডই আম গাছের ক্ষতি করছে। আমার মনে হয় উনার আম গাছটাতে হয়তো সজনে গাছটা আড়ালে হয়তো রৌদ্র পাচ্ছে না। হয়তো আম গাছটা হয়তো পুরো ছায়াতেই আছে। যে কারণে আম গাছটা ডেভেলপমেন্ট হচ্ছে না, ফুল ফল কিছুই দিচ্ছে না। আমরা বিভিন্ন সরাসরি যাই শ্রোতা বন্ধুর কাছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি আরামবাগ হুগলি থেকে সেই মোহাম্মদ মহসিন বলছি। স্যার বলুন। হুম, বলুন। নমস্কার, আপনার দাদাভাই দিদিভাইকে হুম, নমস্কার। বলছি আমার একটা বাকুলে একটা জাম গাছ আছে। হুম, জাম গাছটার হাইট আপনার ওই ২০ ফুট হাইট হবে। হুম, তো প্রথম যখন জাম আসে না, তখন একটা পোকা লাগে না, কিচ্ছু না। জাম এত সুন্দর হয়, এত হুম, মিষ্টি, কালো জাম আর কি। হুম। হুম, তো এখন
এক বছর কখনো পোকায় ভর্তি হয়ে যাবে, জাম খাওয়া যাবে না, তলা বিক্রি পড়ে থাকবে। হুম, আর এক বছর পোকা কম হবে। তো এবছর হয়তো পোকা ছিল অল্প, ছিল তাহলে ছিল অল্প, আর এক বছর আর প্রচুর পোকা এসে যায়। হুম। হ্যাঁ, বড় জাম মানে মানে মিষ্টি, প্রচুর মিষ্টি। এটা কিসের জন্য, ওটা একটু যদি জামে পোকা হচ্ছে, তাই হচ্ছে প্রশ্ন। নমস্কার। দেখুন, আমাদের সব বছর তো ওয়েদার সমান যায় না। যে সময় জাম গাছে মুকুল ফল আসে, সেই সময় যদি বৃষ্টি না হয়, তাহলে কি হবে, কোনো লেদা পোকা বা কোনো উড়ো পোকা, সাধারণত যে মাছিগুলো ঘুরে ঘুরে ওটাতে ডিম দেয়, বা প্রজাপতিগুলো ঘুরে ঘুরে ডিম দেয়, সেটা যদি ড্রাই ওয়েদার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ফলে যখন যে সালে আপনার প্রচুর বৃষ্টি হয়, সেই সালে আপনার গাছে দেখবেন বেশি ক্ষতি হয়েছে। আর যে বছর আপনার বৃষ্টির পরিমাণ কম হয়েছে, সে বছর আপনি লক্ষ্য করে দেখুন আপনার গাছের ফল ভালো আছে। আচ্ছা। আমাদের অনেক প্রশ্ন রয়েছে, তবে যে প্রশ্নটা এই মুহূর্তে খুব ভাইরাল বিভিন্ন ক্ষেত্রে, এই বাড়িতে কলম তৈরি করা যায় কি গাছের? কিভাবে করা যায়? কলম সব গাছে হয় না। কলমের বিভিন্ন রকম পদ্ধতি আছে। কোনোটাকে আমরা গুটি কলম বলি, আবার প্রোডাকশনের জন্য কোনোটাকে বলে ভি বাডিং, কোনোটাকে বলে গ্রাফটিং। এখন এই ভি বাডিং, গ্রাফটিং বা কলম, এটা বিভিন্ন মরশুমে বিভিন্ন সময় হয়। যেমন কলম যখন করি, গুটি কলমটা সাধারণত বর্ষাকালেই সম্ভব। কিন্তু গুটি কলম করার যে পদ্ধতি, সেটাকে জানতে হবে। একটা গাছের ডাল, তার কোথা থেকে কোন পর্যন্ত ছালটাকে ছাড়াতে হবে, কি রুট হরমোন দিয়ে সে মাটিটা কি তৈরি হবে, তাকে কিভাবে মানে আমি মাটিটাকে, সয়েলটাকে প্রলেপ করব, আমি কোকোপিট দিয়ে করব না কোকোয়ার দিয়ে করব না প্লাস্টিক দিয়ে করব, এগুলো সম্পূর্ণ আপনাকে দেখে, এটা প্র্যাকটিক্যাল জিনিস। প্র্যাকটিক্যাল না হলে এটাকে এইভাবে মানে লাইভই বলে এটা আমি বোঝাতে পারবো না। আর আরেকটা হচ্ছে ভি বাডিং বা গ্রাফটিং। এটা হচ্ছে যখন একটা মৌসুম থেকে আরেকটা মৌসুমে চেঞ্জ হয়, ঠিক সেই সময়ে এইটা যদি করা হয়, তাহলে এটা খুব উত্তম সময়। আপনার ভি বাডিং বা গ্রাফটিং এই সময় করলে ম্যাক্সিমামটা আপনার সাকসেস হবে। অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখতে পাই, এখন একটা দেখাচ্ছে অ্যালোভেরার সঙ্গে কোনো গাছের অংশ দিয়ে, আর নিচে কলার খোসা ডিম দিয়ে কোনো ফলের মধ্যে বসিয়ে দিয়ে সেখান থেকে গাছ বেরোচ্ছে। এটা কি সম্ভব? আমি প্র্যাকটিক্যালি বলবো এটা মনে হয় না সম্ভব। এটা কোনো ফেক মেসেজ বা ফেক নিউজ। বেশ। এই মুহূর্তে Fake আরো একজন নিয়ে লিসনার তো রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। না, না। নেই। যে প্রশ্নটা অনেকক্ষণ থেকে করব ভাবছি, কিন্তু এই যে মানে বিশ্বজিৎ দা ফুল, ফল, পাতার বাইরে তো কিচ্ছু ভাবে না। জীবন তার মানে কুসুমাস্তীর্ণ। আমাদের যাদের জীবন কুসুমাস্তীর্ণ নয়, তারা জিজ্ঞেস করছে যে উট কি কাঁটা বেছে খায়? আমার কিন্তু সেই ক্যাকটাসের কথা মনে পড়ছে। এই যে ক্যাকটাস, এখন বিভিন্ন রকমের ক্যাকটাস বাড়ি সাজানোর জন্য লোকজন বাড়ির ভেতরে করেন, ইনডোর ক্যাকটাস করেন। ক্যাকটাসের আলাদা কি যত্ন প্রয়োজন? আমরা অনেকেই জানি ক্যাকটাসের কোনো যত্ন লাগে না, জল লাগে না, শুধু বালি দিলে হয়ে যায়, কিন্তু ক্যাকটাস গাছের ভীষণ যত্ন প্রয়োজন হয়। এই যত্নটা যদি একটু বিস্তারিত বলেন, ক্যাকটাস করতে গেলে কি কি খেয়াল রাখতে হবে? দেখুন, ক্যাকটাস অনেকগুলো প্রজাতির আছে। তার ভিতর যেগুলো গুসিনিয়া ভ্যারাইটিস বা যে গাছে ক্যাকটাস গুলো কাটা থাকে, হুম। এইগুলো আপনার সবসময়ের জন্য ড্রাই ওয়েদার পছন্দ করে। দ্বিতীয়ত আপনি যে বালি বললেন, বালিতে কিন্তু ভালো হয় না। এটার জন্য আপনার এটাই একটা সবচেয়ে বেস্ট ধারণা আছে, ক্যাকটাস নিয়ে। সেটা সবচেয়ে ভালো হচ্ছে আপনার লিভ কম্পোস্ট সবচেয়ে উত্তম। না হলে কোকোপিটের সাথে আপনি একটু পারলাইট ইউজ করতে পারেন। এবার ক্যাকটাসটাকে জল কিভাবে দেবেন? হুম। আসলে ক্যাকটাসের সেই সাকুলেন্টের মতোই, আপনি যেদিন জল দেবেন সেদিন জল গোড়ায় পরিপূর্ণ করে দিতে হবে। আবার যখন সেই পুরোটা শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তারপরে আপনাকে আবার জলটা দিতে হবে। তার মানে ক্যাকটাসেও জল লাগে? হ্যাঁ, ক্যাকটাসে তো জল দিতেই হবে। আর আরেকটা প্রশ্ন, ক্যাকটাসটা কিন্তু অতিরিক্ত বৃষ্টি পছন্দ করে না। হুম। ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী ওটা একটা শেডের মধ্যে রাখাই ভালো, পলি হাউসের মধ্যে রাখাই ভালো। এবারে কিন্তু একেবারে একটি প্রশ্ন, কমন প্রশ্ন, অনেকের প্রশ্ন এবং অনেকের কাজে লাগবে। হুম।
মিতা দলুই তিনি বলছেন সব ধরনের গাছেই স্প্রে করা যাবে। এরকম কোনো কীটনাশকের নাম জানলে ভীষণ উপকৃত হয়। মানে ওনার বাড়িতে ফুল গাছ আছেন, ফল গাছ আছেন, সবজি গাছ আছে। সব গাছে স্প্রে করা যাবে কোন কমন স্প্রে কীটনাশক? চাইছেন একটা। দেখুন, হিউমিক মিশ্রিত যে ভিটামিন গুলো আছে সেই ভিটামিন আপনি সব গাছে দিতে পারেন। হুম। হিউমিক অ্যাসিড যেগুলো আছে, যে সমস্ত ভিটামিন গুলোতে আছে, সেই ধরনের ভিটামিন আমরা সব গাছেই দিতে পারি। তার আ কোনো সাইড ইফেক্ট হয় না, আর কারণ এটা কীটনাশক, জৈব। কীটনাশক। কীটনাশকের ক্ষেত্রে বলবো যেটা নিম অয়েলটা সবচেয়ে বেটার। এছাড়া বাজারে তেমন নতুন করে যে আমরা বলছি অর্গানিক পেস্ট কন্ট্রোল, সেটা এখনো 100% আমার নলেজে আসেনি। আচ্ছা, তার মানে নিম অয়েল সব গাছে দেওয়া যেতে পারে অবশ্যই, কীটনাশকের জন্য। নিঃসন্দেহে। এবারে আরো একজন লিস্টার রয়েছেন, তার কাছে যাব। হ্যালো। না, বিচিত্র একটি শব্দ করে ফোন কেটে গিয়েছে। হ্যাঁ, এইবার যেটা যে আমরা অনেক সময় ধরে কথা বলছিলাম আ ইয়ের বিষয়ে, মানে মূলত যে বিষয়গুলো ও ছাদ বাগান রিলেটেড। কিন্তু এখন নতুন একটা প্রবণতা হয়েছে। সেই প্রবণতা হচ্ছে যে পদ্ম ফুল চাষ করা। হুম। ছাদে বা গামলায় বা অন্য কোথাও পদ্ম ফুল চাষ করার পদ্ধতি কিভাবে করতে হবে? বা সুন্দর শালুক। প্রশ্ন, কারণ অনেকের বাড়ির দুয়ারের সামনে থাকে। নমস্কার। আমরা সবাই জানি পদ্ম পাক মাটিতে হয়। হুম। পাক মাটিতে পদ্ম হয় একথা কিন্তু ভুল না, এটা কিন্তু সত্য। হুম। কিন্তু বিষয় হলো, আমরা যদি পুকুর বা পচা ডোবার থেকে যদি পাক মাটি নিয়ে আসি আর সেই পাকে যদি পদ্মের টিউব বা পদ্মের চারা যদি বসিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিপত্তি। কারণ যে পানা পুকুর বা পচা পুকুর বা বদ্ধ পুকুরে যে পচা মাটিটা নিয়ে আসলাম, সেই মাটিতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে। হুম। তাহলে পদ্ম করতে হলে আমি ওই মাটিটা নিয়ে এসে আগে আমাকে মাটিটা ভালো করে ড্রাই করতে হবে। হুম। আর ওর সাথে আপনাকে আমি বলবো, গোবর না দিয়ে যদি ভার্মি কম্পোস্ট দেন ভালো, না হলে গোবর 10% to 15% গোবর ওর সাথে আপনি মিশিয়ে ওটা ভালো করে শুকিয়ে সেই মাটিতে আপনি যদি পদ্ম করেন, কিন্তু পদ্ম করার সময় যে পাত্রে আপনি করবেন সেটাকে দেখতে হবে যে পদ্মে মাটির থেকে উপরে যেন মিনিমাম 8 থেকে 9 ইঞ্চি জল থাকে। আচ্ছা। সেই ধরনের একটা পাত্র আপনাকে পছন্দ করতে হবে। কারণ 8-9 ইঞ্চি জল না হলে পদ্মর পাতা যে একটা জায়গায় যে স্টে করবে, হুম। সে জায়গা পাবে না ও। শুধু মাটির মধ্যে তো আর পদ্ম হবে না। ফলে এরকম একটা হুম। পাত্র। হ্যাঁ, এইবার আসছে কিছু খাদ্য। হুম। খাদ্যটা আপনাকে মাসে, মাসে কিছু নিউট্রিশন, এর ক্ষেত্রে কোনো স্প্রে চলবে না, কোনো স্প্রে দেওয়া উচিত না। বিশেষ করে যদি অ্যান্টাকল জাতীয় কোনো ফাঙ্গিসাইড দিই, তাহলে ওটা পদ্ম গাছ সাথে, সাথে ঝিমাতে থাকবে, পাতায় দাগ হবে। ফলে আপনি গুঁড়াতে বিভিন্ন রকম পটাশ যুক্ত এবং নাইট্রোজেন যুক্ত যে কোনো সার আপনি টিস্যু কালচারে, টিস্যু পেপার যেটা, ন্যাপকিনের মধ্যে পেঁচিয়ে পদ্মর যে গোড়ায় যে মাটি থাকে, মাটি 1 ইঞ্চি মাটির তলায় আপনি গুঁজে দিন। তারপর ওই শিকড় থেকে আস্তে, আস্তে, আস্তে ও ওখান থেকে নিউট্রিশন নিতে থাকবে। আপনি একটা পদ্মের টবের 2 জায়গাতে 2 টো, মানে আমরা যদি বলি টুপলা করে যদি মাটির ভিতর দিয়ে রাখি, তাহলে ওই গাছেরও কোনো সাইড ইফেক্ট হবে না। রুট আস্তে, আস্তে, আস্তে সে ওখান থেকে খাদ্যটা নিয়ে নেবে এবং ডেভেলপমেন্ট হবে। এটা মাসে একবার করলে পদ্ম গাছের ডেভেলপমেন্ট ঠিক থাকবে। প্রচুর ফোন আসছে আমাদের। মানে আমরা প্রচুর প্রশ্নও কিন্তু জমেছে মানে মানে হোয়াটসঅ্যাপে। আমি খুব ছোট্ট করে বলে দিই হ্যাঁ। হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো। ব্যারাকপুর থেকে মৈত্রী পোদ্দার তিনি লিখছেন, আমার ছাদের বাগানে পুঁই শাক লাগিয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে গাছের গোড়ায় পচন ধরে মরে গেছে, টবে জল বেরিয়ে গেছে। এই প্রশ্নটা আমরা আলোচনা করেছি। তাহলে মানে উনি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সুতরাং হ্যাঁ পরে সঙ্গে দুটোই পরে করেছেন। ইয়েতে চলে হুম। যাই। কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি শুনছি আপনাদের এতে এগুলো হচ্ছে, তবে শুনছি যে নিম যে আর কি বলছে যে নিম তেল, তা আমার তো নিম গাছ আছে, নিম গাছের মানে বিরাট নিম গাছ, তো তার থেকে কি নিম তেল তৈরি করতে পারি কি কিভাবে, এবং সেটা গাছে তাহলে দিলে তাহলে সব গাছের সুবিধা। আমার প্রচুর গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ সব মানে ভর্তি আছে। তা নিম তেল তৈরি করা যায় কিনা সেই প্রশ্ন। হুম। নমস্কার। দেখুন, এটা একজন কেমিস্টের সাবজেক্ট। এটা অয়েল তৈরি করতে গেলে কেমিস্ট প্রয়োজন। তবে আমি ঘরোয়া টোটকাতে আপনাকে বলবো, আপনার নিম গাছের পাতা
এর সাথে যদি আপনি আমাদের বাড়িতে যে গরুগুলো থাকে, গরুর চোনা, হুম, নিমের পাতা আর গরুর চোনা দুটোকে একসাথে মিশিয়ে একটা মাটির পাত্রে যদি আপনি ১ মাস মতো রেখে দেন, রেখে দেওয়ার পরে ওই যে জলটা, ওই জলটাকে আপনি আবার একটু রোদে গরম করে নেবেন। তারপরে আপনি ওইটাকে গাছে ব্যবহার করুন। কোনো অসুবিধা নেই। সাইড ইফেক্ট হবে বলে আমার মনে হয় না। আচ্ছা। সুব্রত রঞ্জন দাস বাবুঘাট থেকে লিখছেন, আমরা এই প্রশ্ন আলোচনা করিনি আগে। মানে উনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দুক্ষেত্রেই একই প্রশ্ন লেখেননি। তিনি লিখছেন, আমার বাড়ির সামনে একটু জমি আছে। সেখানে একটা নিম গাছ আপনা থেকেই জন্মেছে। এবার পাড়া প্রতিবেশীদের চাপে যেহেতু লম্বা হয়ে যাচ্ছে গাছ কেটে ফেলতে তারা বাধ্য করছেন। আমি অশান্তি ভয়ে কেটে ফেলতে বাধ্য হচ্ছি। এমন কোনো উপায় আছে কি যে আমি গাছটা কাটলাম না কিন্তু একটু ছেঁটে ছোট করে রাখলাম। নিম পাতা ব্যবহারও করতে পারলাম তাতে। এমন কোনো উপায় কি আছে? হ্যাঁ, নমস্কার। অবশ্যই আছে। কিন্তু সে কাটার টাইমটা দেখতে হবে। কাটাটা যেন শীতের আগে না হয়। যেমন এখন যে সময়, এই সময়ে কাটা যাবে না। এটা আপনি জানুয়ারির শেষে ফেব্রুয়ারির দিকে কাটুন, ঠিক আছে? তাহলে আপনার গাছের কোনো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কাটলে কোনো সমস্যা হবে না। আচ্ছা। আমাদের বিভিন্ন প্রশ্ন আসছে। তবে আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম গাছের কথা, বনসাই। হুম, এই বনসাইয়ের যত্ন কিভাবে করতে হবে? বনসাই আমরা তো প্রচুর খাদ্য দিয়ে ডেভেলপমেন্ট করি না। বনসাইয়ের একটা শেপ তৈরি করা। হুম। আর প্রকৃতির নিয়মে বনসাই শেপ করতে অনেক সময় লাগে। যেখানে আর্টিফিশিয়াল কিছু টেকনোলজি আছে, টেকনিক আছে। সেই আমি একটা ডালকে বেঁকিয়ে আমি আমার ইচ্ছামতো শেপে আনবো। তার জন্য আমাকে একটু মানে নতুনভাবে বুদ্ধি বা নতুনভাবে টেকনোলজি এপ্লাই করতে হবে। আমি যে ডালটাকে যে শেপে নিতে চাবো, তার জন্য আমাকে বাজার থেকে যে অ্যালুমিনিয়ামের যে তার আছে, হুম। একটু মোটা তার, যেটা 8 থেকে 10 মোটা হবে, বা ডালের ম্যাচুরিটি অনুযায়ী যে ডালটাকে সে তার বৈশিষ্ট্য অনুযায়ী সে তাকে ব্যান্ড করে রাখতে পারবে। এরকম মোটা অ্যালুমিনিয়ামের তার আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যে ডালটাকে যেভাবে যে শেপে নিতে চান, আপনার ওই অ্যালুমিনিয়াম তারটাকে আগে সেই শেপে ব্যান্ড করতে হবে। করে ওই অ্যালুমিনিয়াম তারের সাথে আপনাকে ডালটাকে বেঁধে আপনাকে বনসাইয়ের শেপ তৈরি করা ভালো। এবার খাদ্য তো ব্যাপারটা আছে। আপনি যেমনভাবে খাবার দেবেন তেমনভাবে, কিন্তু বনসাই সাধারণত বেশি খাবার দেওয়া হয় না। আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করছি, বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে যে বাড়িতে বাগান চর্চার ক্ষেত্রে আমরা কি করব না করব। একটা সময় হিড়িক উঠেছিল ঘরের মধ্যে স্নেক প্ল্যান্ট রাখার জন্য। সত্যি কি স্নেক প্ল্যান্ট থেকে অক্সিজেন বেরোয়? আর ঘরে স্নেক প্ল্যান্ট রাখতে গেলে কিভাবে তার যত্ন করতে হবে? স্নেক প্লান্ট কেন, প্রত্যেকটা গাছই অক্সিজেন দেয়। স্নেক প্লান্টের ক্ষেত্রে দুটো বিশেষ দিক আছে। প্রথমত, স্নেক প্লান্ট আমাদের যে এয়ারটাকে পিউরিফাই করে, আমাদের বাতাসের ভিতর যে কার্বনটা থাকে সে ওটাকে স্যাপ করে নেয়। ২ নম্বর, স্নেক প্লান্টের একটা পজিটিভ এনার্জি দেয়। আমরা বিভিন্ন মানে সত্যি কথা বলতে এই যন্ত্রণার জগতে আমরা নেগেটিভ সাইন গুলো আমাদের মধ্যে প্রচুর। ফলে সেক্ষেত্রে কিছুটা হলেও আমরা এই স্নেক প্লান্ট থেকে পজিটিভ সাইন আমরা পেতে পারি। আচ্ছা। তার যত্ন কি করে নিতে হবে স্নেক প্ল্যান্টের? স্নেক প্লান্টের যত্ন, এটা ঘরের ভিতর থাকলে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। নরমাল জল, নরমাল মাটিতে যেভাবে আমরা তৈরি করি, যে ইনডোর প্লান্টের যে সয়েল আগে বললাম, ঠিক ওই ইনডোরের সয়েল দিয়ে করলেই ভালো। আর ওই ভিটামিনটা যে মাসে ১ বার বা ২ বার বা ৩ বার দিলে মোটামুটি স্নেক প্লান্ট ঠিক থাকে। এই যে আমরা বারবার বলছি যে গাছগুলোর কথা, যত্ন নেওয়ার কথা, অনেক প্রশ্ন আছে এখনো। ঘড়ির কাঁটা বলছে একদম সময় নেই। আপনাকে আর বড়জোর আমরা ১ মিনিট স্টুডিওয়ে রাখতে পারবো। আর চারিদিকে যা প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন। সেই প্রশ্নটা হয়তো আলোচনা শেষও হবে না। শুধু এই প্রশ্নটা করি যে ইনডোর প্ল্যান্ট বলতে কোন গাছগুলোকে ঘরের ভিতরে রাখা যাবে? রোদ দরকার নেই। দেখুন,
মনোস্টিয়া গ্রুপে যে গাছগুলো আছে এটা ঘরের ভিতর খুব সুন্দর থাকে। অ্যাগ্লোনিমা যে ভ্যারাইটিস গুলো আছে সেগুলোও খুব ভালো থাকে। পিস লিলি ঘরের ভিতরে খুব ভালো থাকে। তারপরে ডাইফেনবেকিয়া এটাও ঘরের ভিতরে, এর যে প্রচুর প্রত্যেকটা যেগুলো আমি ভ্যারাইটিস বললাম, এক একটা ভ্যারাইটিস অনেকগুলো প্রজাতি আছে। আপনি এইসব প্রজাতিগুলো যদি ঘরে রাখেন নিঃসন্দেহে আপনার ঘর সবসময়ের জন্য সবুজ থাকবে এবং অক্সিজেন অনেকটাই আপনি পাবেন। আপনাকে ধন্যবাদ বলে ছোট করবো না, এত সত্যি। সুন্দরভাবে আমার বললেন। ঋদ্ধ হলাম। প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠান শুনলো এবং তাদের প্রশ্ন দেখে আপনি বুঝতে পেরেছেন। এবং ভালো গাছ থাকবেন। বাগান এটা নিয়ে কিন্তু একটা ক্লাস হলো রীতিমতো। খুব ভালো থাকুন। শুভরাত্রি। নমস্কার, নমস্কার।